আসসালামু আলাইকুম। আমি ডক্টর মারিফুল ইসলাম আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। এখন আরটিডিএস এর কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো তোমাদের সামনে 16ই জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা। এই পরীক্ষাকে সামনে রেখে আমরা কেমিস্ট্রির কিছু বিগত প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো আজকে আমরা রসায়নের প্রথম পত্র যে চ্যাপ্টারটা পত্র আছে সেটা আমরা একটু দেখব কি কি প্রশ্ন এখানে এসেছে। তো ভাইয়া মোটামুটি এখানে 70টার মতো প্রশ্ন এনেছি। এই প্রশ্নগুলো যখন আমি সলভ করেছি বা তোমাদেরকে দেখাবো, তখন আমি মূলত যেটা বুঝতে পেরেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মূলত কেমিস্ট্রির বেসিক থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এত কঠিন কোনো ম্যাথও দেয় না, সহজ ম্যাথ মোটামুটি দেয় এবং বেসিক হচ্ছে বইটা যদি তোমার বেসিকগুলো তোমার মাথার মধ্যে থাকে, ইনশাল্লাহ আমরা অ্যান্সার করতে পারবো। চলো কথা রেখে আমরা একটু পড়ার মধ্যে ঢুকি। দেখি প্রথম প্রশ্নে কি বলা আছে। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন, এটা একটু ছোট করে নিই। হ্যাঁ, আচ্ছা, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে অবস্থান্তরে বিকিরণ কম্পাঙ্ক কত? আমাকে এখানে বিকিরণ কম্পাঙ্ক বের করতে হবে। তো আমরা রিডবার্গ সমীকরণ থেকে একটা সমীকরণ পাই, 1/λ ইজ ইকুয়াল টু RH হোল ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই সমীকরণ আমরা মোটামুটি সবাই পারি। তো এখান থেকে আমাদের অ্যান্সার করতে হবে। এখানে n1 হচ্ছে যে প্রথম শক্তি স্তরকে বোঝাচ্ছে, এটা n1 এর মান, ঠিক আছে। n2 হচ্ছে যে দ্বিতীয় শক্তি স্তর। আচ্ছা, এখন আমরা 1/λ যদি বেগ কি থাকে, ধ্রুবক থাকে, বেগ ধ্রুবক থাকে, তাহলে 1/λ জায়গায় আমরা কি কম্পাঙ্ক, বিকিরণ কম্পাঙ্ক f লিখতে পারি। তাহলে এই জায়গাটার মধ্যে কি আছে, যেহেতু এটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে আছে, তাহলে ইলেকট্রনের ব্যাগগুলো সমান, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি f ইজ ইকুয়াল টু 1/λ ইজ ইকুয়াল টু f লেখা যায়। তাহলে f ইজ ইকুয়াল টু RH, n1 এর মান আমরা বসাই দিই, তাহলে এটা কত হবে 1, ঠিক আছে, মাইনাস n2 এর মান হচ্ছে যে 2, ঠিক আছে। 2 হলে 1/2 স্কোয়ার হবে 1/4। মোটামুটি আমরা পারলাম 1/4, যেহেতু n2 2 এর উপর স্কোয়ার হলে 1/4 হবে। তাহলে 1 থেকে 1/4 মাইনাস করলে এটা থাকে কত বলতো, RH 3/4, RH 3/4 থাকে। তাহলে আমরা এখানে দেখব RH 3/4। আচ্ছা, 3/4 বলতে আমরা কি বুঝি বলতো? 3/4 মানে কি 0.75 RH। তাহলে অ্যান্সারটা হবে 0.75 RH। কিছু ভগ্নাংশের মানগুলো আমাদের জানতে হবে, যেমন 1/4 বোঝায় 0.25, ঠিক আছে। 1/2 বোঝা হচ্ছে যে 0.5, 3/4 হচ্ছে যে 0.75। এগুলো মোটামুটি আমাদের জানা রাখা উচিত। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি, চলো এখানে কি বলা আছে। আচ্ছা, এখানে বলা আছে নিচের যৌগগুলোর মধ্যে কোনটির ক্ষারকত্ব সবচেয়ে বেশি, বের করতে বলছে। তো দেখো এখানে সবগুলাই OH আছে, ঠিক আছে। আমাদের হচ্ছে যে অ্যানায়ন নিয়ে কোনো কাজ করতে হবে না, ক্যাটায়ন নিয়ে মূলত কাজ। যখন এখানে ক্ষারত্ব বের করতে হবে, তখন আমরা মৌলের পর্যায়বৃত্ত চ্যাপ্টারের মধ্যে চলে যাব। ওখানে আমরা পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে ওগুলো পড়ছিলাম। আচ্ছা, তো সহজ নিয়মে হচ্ছে যে একটা চিত্র আঁকি। দেখো ভাই, কি করলাম, ডান থেকে বামে অ্যারো চিহ্ন দিলাম, উপর থেকে নিচে অ্যারো চিহ্ন দিলাম। এই চিহ্নটা বোঝায় ডান থেকে বামে বাড়ছে এবং উপর থেকে নিচে হচ্ছে বাড়ছে। এটা কি বোঝায়, শুধুমাত্র বাড়াটা বোঝায়, বাড়ছে কোনটা, ঠিক আছে। আমরা অ্যারো চিহ্ন দ্বারা বুঝবো শুধুমাত্র বাড়ে। তাহলে মনে রাখবো, ডান থেকে বামে আসলে বাড়তেছে, উপর থেকে নিচে আসলে বাড়তেছে। এমন জিনিস আছে 4টা, ঠিক আছে। 4টা ধর্ম আমরা মনে রাখবো। এটা আমরা আদা বিক্ষেপ দিয়ে মনে রাখি একটু। এটা আমরা রাখবো আদা বিক্ষেপ, এই ফিগার দিয়ে আমরা মনে রাখবো আদা বিক্ষেপ। আচ্ছা, আদে মনে রাখবো হচ্ছে যে পরমাণুর আকার, আদে মনে রাখবো পরমাণুর আকার। ধদে মনে রাখবো ধাতব ধর্ম, ধাতব ধর্ম। আচ্ছা, বিদে মনে রাখবো বিজারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা, ক্ষমতা। আচ্ছা, ক্ষীয়দে মনে রাখবো হচ্ছে ক্ষারকত্ব, ক্ষীয়দে মনে রাখবো অক্সাইডের ক্ষারকত্ব। দেখো, তো এই চিত্রটাতে মনে রাখবো আমরা এই 4টা জিনিস শুধু বাড়বে, ডান থেকে বামে গেলে বাড়বে, উপর থেকে নিচে গেলে বাড়বে, এই ফিগারটা হবে। এছাড়া আরেকটা ফিগার থাকতে পারে না, আরেকটা ফিগার এরকম হবে, এটা ঠিক উল্টোটা।
তার মানে কি বাম থেকে ডানে গেলে এটা বাড়তেছে, নিচ থেকে উপরে গেলে বাড়তেছে। এটার বৈশিষ্ট্য বাকি যতগুলো আছে, যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, যা যা আছে গলনাঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে যে এটার ফিগার হবে এটা। তাহলে এটা হচ্ছে সবগুলার হয়, শুধুমাত্র এক্সেপশন 4টা। এই 4টা আমরা মনে রাখবো এই ফিগার দিয়ে, ঠিক আছে, এই ফিগার আধা বিক্ষেপ দিয়ে মনে রাখবো। তো দেখো এই যে আমরা আধা বিক্ষেপের মধ্যে ক্ষারকত্ব চলে আসছে, তাই না, ক্ষারকত্ব চলে আসছে। তার মানে আমরা যদি এমন ফিগার রাখতে হবে যেটা ক্ষারকত্ব সবচেয়ে বেশি, তাহলে মানে কি এটা যদি ডান থেকে বামে গেলে বাড়বে এবং কি উপর থেকে নিচে গেলে বাড়বে। এখন এখানে কি কি আছে আমরা একটু দেখি। দেখো এখানে এটাকে আমরা সুন্দর করে পর্যায় সারণী আকারে লিখি, সাজাই। প্রথম আছে লি না কে, রুবি ছেঁচে ফেলেছে। আচ্ছা, তারপর কি আছে বলতো 2 নম্বর পর্যায়ে। 2 নম্বর পর্যায়ের মধ্যে কি কি ছিল বলতো? 2 নম্বর গ্রুপ আর কি, 1 নম্বর গ্রুপ লিখছি, 2 নম্বর গ্রুপ হাই লিনাকে রুবি ছেঁচে ফেলে। 2 নম্বর হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, ঠিক আছে। 3 নম্বরে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াতে, মানে একটা পর্যায় সারণী আমরা আঁকছি। এখন দেখবো এখানে কি কি জিনিস আছে। এখানে ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে। তার মানে কাজ ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে যে সোডিয়াম, অ্যালুমিনিয়াম আর হচ্ছে পটাশিয়াম। এখন দেখবো এখানে বলছে ক্ষারকত্ব সবচেয়ে বেশি, তাহলে এই যে ফিগারটা আমাদের দেখতে হবে ডান থেকে, যেটা হবে যে ডান থেকে বামের দিকে যেটা থাকবে সেটা সবচেয়ে বেশি ক্ষারকত্ব হবে। তা আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়ামের মধ্যে সোডিয়ামের ক্ষারকত্ব সবচেয়ে বেশি। এখন যখন উপর থেকে নিচের দিকে যাব, উপর থেকে নিচে গেলে তার ক্ষারকত্বের মানটা সবচেয়ে বেশি হবে। তাহলে সোডিয়ামের থেকে সবচেয়ে বেশি ক্ষারকত্ব কার হবে? পটাশিয়াম। তাহলে এখানে অ্যান্সার কি হবে? তো পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সবচেয়ে বেশি ক্ষার, সবচেয়ে বেশি ক্ষার হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। বুঝাতে পারছি? 2টা ফিগার মনে রাখবো। এই ফিগার দিয়ে হচ্ছে 4টা বৈশিষ্ট্য বাড়বে, ঠিক আছে, এই ফিগার দিয়ে। আর ওইটা হচ্ছে বাকি যতগুলো আছে বাকিগুলো আমরা ওই ফিগার দিয়ে আঁকবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্ন একটু দেখি কি বলা আছে। হ্যাঁ, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড বিক্রিয়া তৈরি করতেছে, তার সাথে কিছু হিট তৈরি হচ্ছে। তার মানে যেহেতু এখানে বলে দিচ্ছে একটা হিট আছে, হিট তৈরি হচ্ছে, তাহলে এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়া এটা একটা। এখন এটা আমরা দেখব তাপ উৎপাদী বিক্রিয়া, তার মধ্যে বিক্রিয়াটা কি আছে বলতো? উভমুখী দেওয়া আছে। এখন বিক্রিয়াটি তাপমাত্রা হ্রাস করলে, আমরা টেম্পারেচার কি করতেছি? হ্রাস করতেছি। কি পরিবর্তন ঘটবে? এখন আমরা লাসাতীয় নীতির মধ্যে পড়ছিলাম, যদি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে 3টা নিয়ামক, কি কি নিয়ামক ছিল? তাপমাত্রা, চাপ আর একটা ছিল ঘনমাত্রা। এই 3টা নিয়ামক যদি পরিবর্তন হয় তাহলে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তন হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তাহলে 3টা নিয়ামকের মধ্যে একটা নিয়ামক, দেখো এখানে কি বলছে? তাপমাত্রার কথা বলে দিচ্ছে, তাপমাত্রা হ্রাস করছে, তাহলে অবশ্যই বিক্রিয়াটা সামনের দিকে যাবে অথবা কি হবে বলতো? পেছনের দিকে যাবে। এখন আমরা যখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে হয়, ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যখন আমরা হ্রাস করব, কি মনে রাখবো? তাপমাত্রা যখন আমরা হ্রাস করব, বিক্রিয়াটা কোন দিকে যাবে? বিক্রিয়াটা যাবে সামনের দিকে, ঠিক আছে। তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটা যাবে সামনের দিকে, মানে কি প্রোডাক্টের পরিমাণটা বেড়ে যাবে। এখানে সালফার ট্রাইঅক্সাইড প্রোডাক্ট, আমরা জানি বিক্রিয়কের বাম পাশে থাকে বিক্রিয়ক, এদিকে থাকে প্রোডাক্ট, তাহলে সালফার ট্রাইঅক্সাইডের পরিমাণটা বাড়বে তাপমাত্রা কি করলে বলতো? হ্রাস করলে। তাহলে এখানে বলেছে তাপমাত্রা হ্রাস করলে কি হবে বলতো? প্রোডাক্টের পরিমাণ বৃদ্ধি পাবে, মানে সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন বৃদ্ধি পাবে, এটা অ্যান্সার হবে বি। আর যদি তাপমাত্রা কি করি বলতো? বৃদ্ধি করি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, বিক্রিয়াটা কোন দিকে যাবে? পশ্চাৎ দিকে যাবে, বিক্রিয়াটা যাবে পশ্চাৎ দিকে। এটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপহারীতে তার বিপরীত হবে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়াটা কি হবে বলতো? সামনের দিকে যাবে। আর তাপমাত্রা কমালে বিক্রিয়াটা কি হবে? পশ্চাৎমুখী আসবে। মানে তাপহারী আর তাপ উৎপাদী একটা বিপরীত, এটা আমরা একটু মনে রাখবো। এটা একটা প্রভাব গেছে তাপমাত্রার ক্ষেত্রে কি হয়, ক্লিয়ার? এরপর আছে চাপ, এরপর আছে ঘনমাত্রা। চাপের ক্ষেত্রে আমরা কি দেখি? মোল সংখ্যা দেখি। এই বিক্রিয়কের মধ্যে মোল সংখ্যা কত আছে? এখানে মোল সংখ্যা কত আছে? দেখো এখানে মোল সংখ্যা কত আছে? বিক্রিয়কের মধ্যে মোল সংখ্যা আছে 3, 2 + 1 কত? 3। আর উৎপাদে কত আছে? 2। তার মানে তুমি এখন যদি এখানে চাপ বাড়ালে মনে রাখবা বেশি থেকে কমের দিকে যাবে, ঠিক আছে। তাহলে চাপ কি করলে? বাড়ালে, আমরা যদি প্রেসার বাড়ালে বিক্রিয়াটা সামনের দিকে যাবে।
আর প্রেশার কম হলে উল্টা হবে, বিক্রিয়াটা পেছনের দিকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা চাপের ক্ষেত্রে চিন্তা করে দেখব এখানে মোল সংখ্যা, বিক্রিয়কের মোল সংখ্যা কত আছে, উৎপাদের মোল সংখ্যা কত আছে। আরেকটা জিনিস দেখতে হবে, সবসময় চাপ কিসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে আছে, দেখতে হবে বিক্রিয়ক বা উৎপাদগুলা গ্যাস আছে কিনা। যেহেতু গ্যাস আছে তাহলে অবশ্যই এখানে কি চাপের প্রভাব হবে। যদি এখানে গ্যাস ছাড়া সলিড ম্যাটার থাকতো তাহলে অবশ্যই এখানে চাপের প্রভাব থাকতো না। বুঝাইতে পারছি, এখানে তাপমাত্রা এবং চাপের প্রভাবটা মোটামুটি পড়ানো হয়ে গেছে। এখন আছে ঘনমাত্রা। যদি ঘনমাত্রা বৃদ্ধি করি, যেই জায়গায় ঘনমাত্রা বৃদ্ধি পাবে, যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পায় বিক্রিয়াটা সামনের দিকে যাবে, যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায় বিক্রিয়াটা পেছনের দিকে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে চলে আসি। এখানে বলা আছে নিচের কোন হাইড্রোক্সাইডটি অম্লধর্মী। এমন একটা হাইড্রোক্সাইড, দেখো কতগুলো হাইড্রোক্সাইড দেওয়া আছে, সেখানে বের করতে হবে কোনটা অম্লধর্মী। তো এগুলোর ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো ধাতুর যে অক্সাইড থাকবে, এখন ধাতু মানে কি, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে যে মৌলগুলো থাকে সেগুলোকে আমরা ধাতু বলে থাকি। ধাতুর অক্সাইড সবসময় কি হবে, ক্ষারীয় হবে। অধাতুর অক্সাইড মূলত আমরা বলি 16 এবং 17 নম্বর গ্রুপের মধ্যে যে মৌলগুলো থাকে সেগুলোকে আমরা অধাতু বলে থাকি। তো অধাতুর অক্সাইডগুলো হয় অম্লীয়। আচ্ছা, উভধর্মী অক্সাইড কিছু আমাদের মুখস্থ করতে হবে। একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারো, জনি আজ তুমি ইন্ডিয়া গেলে সোনা পাবেই পাবে বললাম। জিঙ্ক অক্সাইড জনি দিয়ে মনে রাখবা। এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড, টেলুরিয়াম অক্সাইড, এগুলো বাকিগুলো তুমি একবার দেখে ফেলবা, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, এগুলো থেকে আসে। এগুলো হচ্ছে যে উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড গেল, এরপর একটা অক্সাইড আছে যেটাকে বলি আমরা নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ অক্সাইড এই নিয়ে মনে রাখতে পারো, নিচে কোনো পানি নেই, নিচে দিয়ে মনে রাখবা নিরপেক্ষ অক্সাইড। কোদে মনে রাখবা কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, তারপরে হচ্ছে যে পানি, এখানে হচ্ছে যে নাইট্রাস অক্সাইড। এটা আমরা মনে রাখবো নিরপেক্ষ অক্সাইড। কিছু আছে সুপার অক্সাইড। সুপার অক্সাইড আমরা মোটামুটি সবাই জানি, অক্সিজেন কয়টা থাকবে, 2টা থাকবে 1 নম্বর গ্রুপের সাথে, মানে লিথিয়ামের সাথে অক্সিজেন 2টা, সোডিয়ামের সাথে অক্সিজেন 2টা, এগুলোকে আমরা বলি সুপার অক্সাইড। এখন আমাদের খুঁজে বের করতে হবে কোনটা অম্লধর্মী অক্সাইড। দেখো এটা ধাতুর অক্সাইড, তাহলে অবশ্যই এটা কি বলতো, এটা হচ্ছে যে ক্ষারীয়। এখানে ধাতু কোনটা, ম্যাগনেসিয়াম, তাহলে এটা ক্ষারীয়। জিঙ্ক হাইড্রোক্সাইড, আচ্ছা, তো এটাকে আমরা বলতে পারি কি বলতো, জিঙ্ক হাইড্রোক্সাইড, এটা ক্ষারীয়। আচ্ছা, এটা হবে যা, এটা আমরা উভধর্মী বলতে পারি যেহেতু জিঙ্ক আছে। আচ্ছা, এখানে অ্যান্সারটা হবে কোনটা অম্লধর্মী, বোরন। ঠিক আছে, বোরন সাথে যে হাইড্রোক্সাইড আছে সেটা আছে অম্লধর্মী, কারণ বোরনটা কোথায় আছে বলতো, অধাতুর মধ্যে আছে, এটা একটা অধাতু। পারবো আমরা মোটামুটি। আচ্ছা, এখন আমরা একটু পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাই। দেখো নিরপেক্ষ অক্সাইডটা খুব ভালো করে দেখো, পরের প্রশ্নটার মধ্যে আমাদের দরকার আছে। পরের প্রশ্নের মধ্যে বলা আছে অম্লীয় অক্সাইড নিচের কোনগুলো। আমাদের অম্লীয় অক্সাইড বের করতে হলে অবশ্যই অধাতুর সাথে অক্সাইড থাকতে হবে। অধাতুর সাথে অক্সাইড থাকলে সেটা হবে আমাদের অধাতুর অক্সাইড হবে অম্লীয়। তাহলে অধাতু খুঁজে বের করতে হবে। দেখো এখানে যেটা দেওয়া আছে কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এগুলো হচ্ছে যে নিরপেক্ষ অক্সাইড, তখন দেখাই দিছি এগুলো হচ্ছে যে নিরপেক্ষ অক্সাইড, তাহলে এগুলো হবে না। তারপর কি আছে বলতো, বেরিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে যে আমাদের উভধর্মী অক্সাইড, এগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড। ওই নিয়ামনিক দিয়ে মনে রাখবা, জনি আজ তুমি ইন্ডিয়া গেলে সোনা পাবেই পড়লাম। এখানে দেখো বাকি যতগুলো আছে, কার্বন একটা অধাতু, ফসফরাস অধাতু, নাইট্রোজেন একটা অধাতু, তাহলে এইটা হচ্ছে যে আমাদের কি বলতো অম্লীয় অক্সাইড। এটা হবে ক্ষারীয় অক্সাইড, যেহেতু এগুলো কি আছে, ধাতু আছে, এটা হচ্ছে ক্ষারীয়। পরের প্রশ্নে বলা আছে একটি ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আবর্তিত হচ্ছে, প্রথম থেকে 2 নম্বর কক্ষপথে সে গমন করতেছে। আবর্তিত হলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনটির বেগ কত হবে। আচ্ছা, তো এইগুলার ফর্মুলা মানে যখন তোমার প্রথম কক্ষপথের সাথে অন্য কোনো কক্ষপথের তুলনা করা হবে তখন তুমি মনে রাখবে একটা ফর্মুলা আছে, Vn = 1/n ইন্টু V1, মানে প্রথম কক্ষপথের যে বেগ তার সাথে আমরা কেউ 1/n দ্বারা কি করব, গুণ করে দিব। তো এখন আমরা কি ভিএন বের করতে যাচ্ছি, মানে V2 দ্বিতীয় কক্ষপথের বেগ বের করতে যাচ্ছি, তাহলে 1/n, n এর মান কত আছে বলতো, দ্বিতীয় কক্ষপথ, তাহলে 2 হবে, হাফ হবে, আর এখানে হবে V1, তাহলে কি হবে বলতো, অ্যান্সার হচ্ছে যে V1 এর সাথে হাফ গুণ, যে V2 কত হবে বলতো, V1 এর সাথে হাফ গুণ। এই ফর্মুলাটা আমরা অবশ্যই কি মনে রাখবো। এখন আমরা একটু খেয়াল করি, বেরিলিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে বেরিলিয়াম আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 4 × 10⁻⁵ মোলার। এখানে আমাদের দ্রাব্যতার গুণফল বের করতে হবে। দ্রাব্যতার গুণফল বের করতে গেলে প্রথমে যে দ্রবণটা দেওয়া আছে সেটাকে আমরা কি করব, আয়নিত করতে হবে। বেরিলিয়াম সালফেটকে আমরা আয়নিত করি, চলো
এটাকে যখন আমরা আয়নিত করব এখানে বেরিলিয়াম 2+ তৈরি হবে, আর হচ্ছে সালফেট আয়ন 2- তৈরি হবে। এই এখন এটাকে সমতা বিধান করা দরকার আছে, সমতা বিধান করা আছে। এখানে তাহলে দেখো একটা আছে ঘনমাত্রা, ঠিক আছে 1s, যেহেতু বেরিলিয়াম একটা আছে, কয় মোল আছে বেরিলিয়াম 1 মোল, তাহলে s হবে এখানে, এখানে হবে s, তাহলে s আছে। তাহলে আমরা এখানে দ্রাব্যতার গুণফল বের করতে যাচ্ছি, তাহলে KSP কি হবে s ইন্টু s, তাহলে s স্কয়ার হয়ে যাবে, s ইন্টু s স্কয়ার। এখন দেখি s এর মান কত দেওয়া আছে, 4 ইন্টু 10⁻⁵ এটার উপর স্কয়ার আছে, তাহলে লিখি 4 এর উপর স্কয়ার হবে 16 ইন্টু 10⁻⁻10, এটাকে লিখতে পারি আমরা 1.6 ইন্টু 10⁻⁹, 1.6 ইন্টু 10⁻⁹, 1.6 ইন্টু 10⁻⁹, পারবো আমরা? এরপর একটু দেখি কি বলা আছে। অ্যামোনিয়াম আয়ন, এই আয়নে আমাদের হাইড্রোজেন হাইড্রোজেনের যে বন্ধন কোণ এটা বের করতে হবে। তুমি যে কোনো যৌগের বা আয়নের যখন বন্ধন কোণ বের করতে চাবা তখন অবশ্যই তুমি কি করবা, তার সংকরায়নটা চিন্তা করবা, তার সংকরায়ন কত আছে। তাহলে অবশ্যই এখান থেকে আমরা চলো এর সংকরায়নটা বের করি। সংকরায়ন বের করতে প্রথমে সংকর নাম্বার বের করতে হবে। সংকর নাম্বারকে আমরা কি ধারা প্রকাশ করি বলতো, এইচ ধারা প্রকাশ করি। আচ্ছা, হাজারিনাক স্যারের বইয়ের মধ্যে সুন্দর করে আমাদের কি ফর্মুলাটা দেওয়া আছে। সংকর নাম্বার বের করার জন্য ফর্মুলা হচ্ছে, প্রথমে আমরা হাফ করব, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে জয়টা ইলেকট্রন থাকে। এখন এটার মধ্যে দেখো তো কেন্দ্রীয় পরমাণু কয়টা, মানে কেন্দ্রীয় পরমাণু তাকে বলি যার নম্বর একটা থাকে। দেখো এখানে নাইট্রোজেন কয়টা আছে, একটা আছে, তাহলে সে হচ্ছে তার কেন্দ্রীয় পরমাণু। নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, কয়টা থাকে 5টা, তাহলে আমি এখানে কি লিখবো 5 লিখবো, 5 প্লাস। এখন কেন্দ্রীয় পরমাণু ছাড়া তার সাথে যে যৌগটা আছে বা মৌলটা আছে সেটা দেখবো আমরা একযোজী কিনা। তারপর আমরা একযোজী যে মৌল থাকবে তার সংখ্যা দেখব। এখন একযোজী বলতে আমরা কি বুঝি, গ্রুপ 1 এবং 17, গ্রুপ 1 এবং 17 যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা একযোজী মৌল বলে থাকি। তাহলে এখানে একযোজী মৌল কোনটা, হাইড্রোজেন কয়টা আছে, 4 আছে, তাহলে প্লাস দিয়ে আমরা 4 দিব, 4 মাইনাস ক্যাটায়নের সংখ্যা। দেখো তো এখানে ক্যাটায়ন, এটাকে বেশি হিজিবিজি করে ফেলছি, মাইনাস ক্যাটায়নের সংখ্যা। দেখো তো ক্যাটায়ন কয়টা আছে, মানে চার্জ কয়টা আছে, একটা আছে, তাহলে ক্যাটায়নের এটাকে আমরা মাইনাস করব, -1 প্লাস অ্যানায়নের সংখ্যা, কোনো অ্যানায়ন আছে, কোনো চার্জ অ্যানায়ন নাই, তাহলে এটা হবে 0। তাহলে এটা কত হচ্ছে 5 - 1, এটা হচ্ছে যে 4 অ্যান্সার হচ্ছে। সংকর নাম্বার 4 হলে তার সংকর আয়ন কত হবে, sp3। sp3 এর আদর্শ গঠন বা আদর্শ বন্ধন কোণ কত থাকে, বন্ধন কোণ থাকে 109.5 ডিগ্রি। এটাতে হয়ে যাবে না, এখন আমাদের দেখতে হবে এটার মধ্যে কোনো মুক্তজোড় ইলেকট্রন আছে কিনা। মুক্তজোড় ইলেকট্রন থাকলে তার বন্ধন কোণের পরিমাণটা কম হয়ে থাকে। তো মুক্তজোড় ইলেকট্রন বের করার ফর্মুলা L = সংকর নাম্বার, কত বের করছি বলতো 4। হাজারিনাক স্যারের মধ্যে ফর্মুলা দেওয়া আছে 4 মাইনাস, ঠিক আছে, আমরা H মাইনাস কি করবো বলতো, একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণু কয়টা আছে, 4টা আছে, তাহলে 4 - 4 মাইনাস দ্বিযোজী পরমাণুর সংখ্যা। দ্বিযোজী বলতে বোঝায় গ্রুপ 2 এবং 16 যে মৌলগুলো থাকে সেগুলোকে আমরা দ্বিযোজী মৌল বলে থাকি। এখানে কোনো দ্বিযোজী মৌল আছে, কোনো দ্বিযোজী মৌল নাই, তাহলে 0 হবে। তাহলে এখানে আমরা দেখতেছি মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে, 0, কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, তাহলে বন্ধন কোণের মানটা কোনো কমবে না, যা ছিল তাই হবে। কত হবে বলতো, 109.5 ডিগ্রি হবে, 109.5 ডিগ্রি হবে। আকারটা হয় এটা কি, চতুস্থলকীয়, 109.5-এর জন্য হয় চতুস্থলকীয়। এরপর আমরা একটু দেখি পর্যায় সারণীর কি বলছে, বাম থেকে ডান দিকে যাব, বাম থেকে ডান দিকে যাব, নিচের কোন তথ্যটি সঠিক। আমরা আমরা পর্যায় সারণীর যে ফিগারটা আঁকছিলাম মনে আছে, ফিগারটা এরকম ছিল, আদা বিক্ষেপের ফিগারটা ছিল এরকম, আদা বিক্ষেপ। এখন দেখো এটা বাড়ার কথা বলছে না, আচ্ছা বাম থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে বাম থেকে যদি ডান দিকে যাই তাহলে ওই ফিগারটা হবে, মানে বাকি যে মৌলগুলো ছিল, বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলোর মধ্যে আদা বিক্ষেপ এখানে হবে না। আচ্ছা, তার মানে কি আয়নীকরণ শক্তি কি হবে বলতো, বৃদ্ধি পাবে। তাহলে আমরা একটু দেখি আয়নীকরণ শক্তি কি বলছে বলতো, বৃদ্ধি পায়। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো কি হবে বলতো, বৃদ্ধি পাবে। তাহলে এই অ্যান্সারটা সঠিক। আবার ইলেকট্রন আসক্তি কি বলতো, বৃদ্ধি পাবে, তাহলে এটা কি হ্রাস দেওয়া আছে, এটা হবে এর আসল আনসার হবে বৃদ্ধি পাবে, যেহেতু ওই ফিগারটা হবে। তারপর তড়িৎ ঋণাত্মকতা অপরিবর্তিত থাকবে না, তড়িৎ ঋণাত্মকতা কি হবে বলতো, বৃদ্ধি পায়। পরমাণুর আকার, এটা কিন্তু আদা বিক্ষেপের মধ্যে চলে আসছে,
আদা বিক্ষেপ, তাহলে পরমাণুর আকারটা কি হবে তো বাম থেকে ডানের দিকে বাড়বে না কমবে, উল্টাটা হবে। এটা হবে বলে কি হবে, পরমাণু আকারটা কমবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটু প্রশ্ন দেখি। সাম্যাবস্থায় 2 মোল হাইড্রোজেন আয়োডিন তৈরি করতেছে। এখন দেখো এখানে ডেল্টা এইচ এর পরিমাণটা কি দেওয়া আছে, পজিটিভ দেওয়া আছে। মনে রাখবা ডেল্টা এইচ নেগেটিভ হলে তাপ উৎপাদী, ডেল্টা এইচ পজিটিভ হলে এটা কি হবে, তাপহারী বিক্রিয়া। এটা একটা তাপহারী বিক্রিয়া, বুঝতে পারছি, এটা একটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া তাপমাত্রা কমাচ্ছি, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে কি হবে, ওই যে আমাদের লাসাতেল নীতি অনুযায়ী চলে যাবে, যেহেতু এটা কি উভমুখী বিক্রিয়া দেওয়া আছে। লাসাতেল নীতি অনুযায়ী আমরা যদি তাপহারী বিক্রিয়া ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা সবসময়। আচ্ছা, একটা জিনিস মনে রাখবো সবসময়, এই যে সাম্যধ্রুবক কেসি সবসময় উৎপাদের সমানুপাতিক। ঠিক আছে, যেটার কারণে উৎপাদ বৃদ্ধি পাবে। যখন উৎপাদ বৃদ্ধি পায় সাম্যধ্রুবক কেসি এর মানটা কি হয়, বৃদ্ধি পায়। যখন উৎপাদ হ্রাস পাবে তখন কি হবে, সাম্যধ্রুবক কেসি এর মানটা হ্রাস পাবে। এতটুকু জাস্ট আমরা মনে রাখবো। এখন এটা কি বলতো, একটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া আমরা তাপমাত্রা কি করছি, কমাচ্ছি, তাহলে বিক্রিয়া কি হবে, সামনের দিকে যাবে। বিক্রিয়াটা কোন দিকে যাবে, সামনের দিকে যাবে। আচ্ছা দেখো, তাহলে আমরা কি করছি বলতো, তাপমাত্রাটা কমাচ্ছি। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রাটা কমাচ্ছি। যদি কমাই তাহলে বিক্রিয়াটা কি হবে বলতো, সরি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটা কি হবে, সামনের দিকে যাবে। তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে, তাহলে এটা কি সম্মুখ দিকে অগ্রসর হবে। সম্মুখ দিকে অগ্রসর হলে মানে কি, এটাকে বোঝাচ্ছে। তার মানে কি, প্রোডাক্ট উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, কেসিও বৃদ্ধি পাবে। ঠিক আছে। আর যদি আমরা কি করছি, তাপমাত্রা কমাই, তাপমাত্রা কমালে এটা কি হবে, বিক্রিয়াটা পেছনের দিকে যাবে। পেছনের দিকে যাবে মানে কি, পশ্চাৎমুখী হবে, বা সাম্যাবস্থা কোন দিকে যাবে, বাম দিকে যাবে। সাম্যাবস্থা বাম দিকে যাবে, সাম্যাবস্থা পশ্চাৎমুখী যেত, তাহলে এটা কই যাবে, বাম দিকে যাবে। তাহলে দেখো একটু আমরা দেখি, সাম্যদ্রব্যকের মান কি বৃদ্ধি পাবে, না, সাম্যদ্রব্যকের মানটা কি হয়, হ্রাস পাবে। তারপর হচ্ছে সাম্যদ্রব্যকের মান হ্রাস পাবে, এইটা ঠিক আছে। সাম্যদ্রব্যকের মান কি বলতো, হ্রাস পাবে। সাম্যদ্রব্যকের মান বৃদ্ধি পাবে, সাম্যদ্রব্যকের মান হ্রাস পাবে। আবার দেখো সাম্যাবস্থা বামে অগ্রসর হবে, দুইটাই অ্যান্সার হয়। আচ্ছা, এটা বলছে সঠিক নয়, এগুলো তো ঠিক আছে, এগুলো হবে। আচ্ছা, আমি প্রশ্নটা ভালো করে দেখে নিই তো, তাই তাহলে বলছে কি, কোনটা সঠিক নয়, অবশ্যই সঠিক নয়। কেউ বলতো সাম্য ধ্রুবকের মান কি হবে, হ্রাস পাবে, তাহলে এটা সঠিক নয়, বাকি সবগুলো সঠিক হবে। দেখো মানে সাম্য ধ্রুবকটা কি হচ্ছে বলতো, হ্রাস পাচ্ছে, সাম্যাবস্থা বামের দিকে অগ্রসর হচ্ছে, আর উৎপাদের পরিমাণটা কি, হ্রাস পাচ্ছে। বুঝতে পারছি? তাহলে ভালো করে দেখতে হবে প্রশ্নগুলা কি দেওয়া আছে। আমার মতো ভুল করলে নাম্বার গেছে, ভুল করা যাবে না। ওকে, এখন আমরা একটু দেখি পরবর্তী প্রশ্নে কি বলা আছে। 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের অ্যাসিডের বিয়োজন মাত্রা, ঠিক আছে, দেওয়া আছে 4.2%। ওই দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত? তুমি যে কোনো কিছুর ঘন মানে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বের করতে যাচ্ছি, H3O+, এর ঘনমাত্রা বের করতে যাচ্ছি। এর ঘনমাত্রা বের করার ফর্মুলা হচ্ছে আলফা সি। ঠিক আছে, ঘনমাত্রা হচ্ছে আলফা সি। বিয়োজন যে মাত্রা থাকবে তার সাথে আমরা তার ঘনমাত্রাটাকে ইনটু করে দিব। তাও বিয়োজন মাত্রা কত দেওয়া আছে, 4.2% দেওয়া আছে, তাহলে নিচে কত হবে, 100 এসে যাবে। ইনটু সি মান দেওয়া আছে 0.01। 0.01কে কীভাবে লেখা যায় না, 1/100, 1/100 লেখা যায়। দেখো এখানেও 100, এখানেও 100, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4.2 × 10⁻⁴। 4.2 × 10⁻⁴। অ্যান্সার কত হবে, এটা সহজ, এত কঠিন কিছু না। এরপর প্রশ্ন আমরা একটু দেখি কি বলা আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, এই দ্রবণের পিএইচ বের করতে হবে। দেখো পিএইচ নির্ণয়ের ফর্মুলা আমরা জানি, এখানে আগে দেখতে হবে এটা কি দেওয়া আছে, ওই আয়নের ঘনমাত্রা বলা আছে। তাহলে এখান থেকে তুমি প্রথমে পিএইচ বের করতে পারবে না, এখান থেকে তুমি পিওএইচ বের করবা। তো পিওএইচ বের করার ফর্মুলা হচ্ছে যে POH -লগারিদম অফ OH আয়নের ঘনমাত্রা, OH আয়নের ঘনমাত্রা। তো এই আয়নের ঘনমাত্রা বের করার জন্য প্রথমেই দেখতে হবে এই যে যৌগটার মধ্যে OH কয়টা আছে। OH আছে একটা, মানে জলীয় দ্রবণে সে একটা মাত্র OH দিতে পারবে, তাহলে তার যে ঘনমাত্রা থাকবে সেটাই আমরা মাল্টিপ্লাই করব। ঠিক আছে, লগের মান বসাই দিব। যদি এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 2 হইতো, তাহলে এটা জলীয় দ্রবণ কয়টা দিতে বলতো, 2টা OH আয়ন দিত, তাহলে এর যে ঘনমাত্রা থাকতো তার সাথে আমরা 2 মাল্টিপ্লাই করতাম। এখন যেহেতু একটাই দেওয়া আছে তাহলে একটাই লিখবো।
তাহলে দেখো এটাকে মাইনাস লগারিদম OH এর ঘনমাত্রা কত দেওয়া আছে 0.001। এটা কিভাবে লেখা যায় 10⁻³ এটাকে আমরা লিখতে পারি 10⁻³ তো লগ আর 10 কি হবে কাটাকাটি যায় মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে তাহলে অ্যান্সার কত হবে 3। তোমাকে বের করতে হবে পিএইচ তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু 14 - 3 অ্যান্সার হবে 11 অ্যান্সার হবে 11। আচ্ছা এটা তো সহজগুলোর ক্ষেত্রে বলছি এখন পিএইচ যেহেতু করাচ্ছি তাহলে পিএইচে আরেকটা প্রশ্ন আর সেবার সেদিকে আসছে ওইটা একটু দেখি ওটা 54 নম্বর সম্ভবত যখন লগের মানগুলো কিভাবে আমরা বের করে থাকি চল এটাও একটু দেখাই দিই সাথে সাথে এখানে দেখো বলা আছে 200 মিলিমোলার 200 ভালো করে দেখবা মিলিমোলার দেওয়া আছে HCl দ্রবণের পিএইচ কত তোমার বের করতে হবে। তো আমরা দেখতেছি এখানে অ্যাসিড কি আছে বলতো HCl মানে কয়টা H প্লাস দিবে সে একটাই H প্লাস দিবে ঠিক আছে তাহলে এর যে ঘনমাত্রা থাকবে সেটাই আমরা বের করব তাহলে আমরা এখানে বের করতে যাচ্ছি পিএইচ পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। দেখো তো এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি আছে মিলিমোলার দেওয়া আছে মিলিমোলার দেওয়া আছে আমরা তো এখানে কি করতে হবে মোলারে কনভার্ট করতে হবে তাহলে এটাকে আমরা কি করতে পারি মোলারে কনভার্ট করতে পারি 200 বাই কত করব 1000 দিয়ে ভাগ করব তাহলে এটা মোলার হয়ে যাবে তাহলে এর অ্যান্সার কত হবে বলতো 0.2 মোলার 0.2 মোলার। তো এটাকে আমরা সুন্দর করে এভাবে লিখতে পারি না 2 × 10⁻⁻1 মোলার 2 × 10⁻⁻1 মোলার কেন লিখছি আমরা 0.2 লগের মান জানি না কিন্তু 2 এর মানটা আমরা জানতে পারি কিভাবে জানবো অবশ্যই কি করতে হবে বলতো এই লগের কয়েকটা মান আমাদের একদম মুখস্থ করতে হবে মানগুলো কি করতে হবে মুখস্থ করতে হবে লগ 1 এর মান 0 2 এর মান 0.3 3 এর মান হচ্ছে 0.5 দেখো এই যে 2 থেকে তুমি 6 পর্যন্ত কি করবা সবগুলোর সাথে তুমি 2 যোগ করবা দেখো 2 এর সাথে 0.3 ছিল না 3 এর সাথে 2 যোগ করলে কত হবে 5 ঠিক আছে 2 যোগ করো মানে এটা না মানে 3 এর সাথে 2 যোগ করো 5 হবে 4 এর সাথে 2 যোগ করলে 6 হবে 5 এর সাথে 2 যোগ করলে 7 হবে বুঝতে পারছো 6 এর সাথে যোগ করলে 8 হবে তো একদম 6 থেকে ভাই মনে রাখতে পারো এরপর 7 8 9 অবশ্যই মানগুলো তুমি যেভাবে পারো মুখস্থ করতে হবে। এখন আমরা একটু দেখি তাহলে এটাকে আমি লিখতে পারি 2 × 10⁻⁻4 ওকে। আচ্ছা দেখো এটাকে আমরা দেখো লগ a + b একটা ফর্মুলা আছে লগ a + b এরকম থাকলে আমরা লিখতে পারি লগ a আচ্ছা ইনটু দেওয়া থাকলে ইনটু আছে মনে করো তাহলে লগ a + লগ b লেখা যায় তো আমরা এখানে এইভাবে লিখবো দেখো এখানে ইনটু আছে আগে মাইনাস আছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি লগ 4 10⁻⁻4 মাইনাস লগ 2 লেখা যায়। আচ্ছা এখন দেখো লগ 10 10 কাটা মাইনাসে মাইনাসে কত হবে 4 হবে লগ 4 লিখতেছি কেন এখানে 4 তো 1 আচ্ছা ভাই একটু ভুল করে ফেলছি এটার মান হচ্ছে -1 তাহলে কি হবে লগ 10 এ কাটা যাবে আর এখানে মাইনাসে মাইনাসে 1 হবে 1 মাইনাস লগ 2 এর মান কত 0.3 তাহলে এর অ্যান্সার কত আছে বলতো 0.7 হবে এর অ্যান্সার হবে 0.7। এখন খুঁজে বের করব এর আশেপাশে কোন মানটা আছে আশেপাশে মান আছে 0.69 বুঝতে পারছি কি করব আমরা বলতো প্রথমে লগ 1 থেকে 10 এর মধ্যে মানগুলো মুখস্থ করব মুখস্থ করার পরে আমরা যেই মানটাই দেওয়া থাকবে সেটাকে আমরা এক এককে নিয়ে আসব এককের সাথে পরে ইনটু অত থাকবে তো এক একক থাকলে ওই যে মাইনাস আছে এটাকে আমরা পরবর্তী ফর্মুলা অনুযায়ী বসাই দিব তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। আচ্ছা এখন আমরা একটু দেখি কি বলা আছে একটি দ্রবণের পিএইচ তোমার 5 থেকে কমিয়ে আমরা 3 এর মধ্যে করছি তাইলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে 5 থেকে 3 করতেছি তো এটার ফর্মুলা হচ্ছে 10⁻, ঠিক আছে যত থেকে যত কমাচ্ছ ওইটা মাইনাস করবা 5 থেকে 3 এ মানাচ্ছি তাহলে 5 - 3 তো এর অ্যান্সার কত হবে 10⁻²। 10⁻² মানে কি 100 অ্যান্সার হবে 100 এটা হচ্ছে ঘনমাত্রা কত গুণ বৃদ্ধি পায় ঘনমাত্রা বৃদ্ধি করার ফর্মুলা। এখন একটু আমরা দেখি এখানে বলা আছে নিচের কোনটি শূন্য ক্রমের বিক্রিয়া। আচ্ছা বিক্রিয়ার ক্রম অনেকগুলো হতে পারে কি কি হতে পারে বলতো শূন্য ক্রমের বিক্রিয়া আছে প্রথম ক্রমের বিক্রিয়া আছে দ্বিতীয় ক্রম তৃতীয় ক্রমের বিক্রিয়া আছে। তো এই বিক্রিয়াগুলো আমরা কিভাবে মনে রাখবো তুমি জাস্ট দেখবা বিক্রিয়কের মধ্যে মোল সংখ্যা কত আছে এটা কিসের ক্ষেত্রে 2 এবং 3 এর ক্ষেত্রে এই ফর্মুলা খাটবে 2 এবং 3 এর ক্ষেত্রে। দেখো এই যে একটা উদাহরণ দেওয়া আছে এই উদাহরণের মধ্যে বিক্রিয়ক কয় মোল দেওয়া আছে দেখো তো এখানে 1 এখানে 1 টোটাল কত আছে 2 মোল
টোটাল কত আছে 2 মোল, তাহলে এটা হবে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ক, এটা হবে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। আর তৃতীয় ক্রমের বিক্রিয়া দেখো এখানে বিক্রিয়ক 2 আছে, এখানে 1 আছে, অবশ্যই বিক্রিয়া সমতা বিধান করবা, সমতা বিধান করে দেখবে এখানে কত আছে 3, তাহলে এটা কয় ক্রমের বিক্রিয়া হবে, এটা হবে তৃতীয় ক্রমের বিক্রিয়া। দেখো যখন শূন্য ক্রমের বিক্রিয়া থাকে, শূন্য ক্রমের বিক্রিয়াটা নিজে নিজে সম্পন্ন হতে পারে না, তার জন্য আলাদা একটা হেল্প লাগে। কার হেল্প লাগতেছে বলতো, এখানে বিক্রিয়াকে সূর্যের আলোর কি লাগতেছে, হেল্প লাগতেছে। যেহেতু অন্যের মাধ্যমে সে বিক্রিয়াটা করতেছে, তাহলে তার মনে কোনো পাওয়ার নাই, সে হচ্ছে শূন্য, তার পাওয়ার কত হচ্ছে শূন্য, তাহলে শূন্য ক্রমের বিক্রিয়া আমরা এটা মনে রাখবো। আচ্ছা, আর প্রথম ক্রমের বিক্রিয়া এটা এক্সেপশন, কোনো কিছুতে মনে রাখার কিছু নাই, তুমি অবশ্যই এই দুইটা কি করে ফেলবা, একদম মুখস্থ করে ফেলবা। এই বিক্রিয়াগুলো ছাড়া আর কোথা থেকে কোনো বিক্রিয়া আসবে না, ঠিক আছে, এই দুইটা আমরা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, এখান থেকে বিক্রিয়ার ক্রম থেকে আরও একটা প্রশ্ন আসে, এখানে বিক্রিয়ার হার ধ্রুবকের একক চায়, বিক্রিয়া হার ধ্রুবকের একক চায়। তো যেই ক্রমের বিক্রিয়া থাকবে, ঠিক আছে, ওই এই বিক্রিয়ার তোমার হার ধ্রুবকের একক বের করতে হবে। তুমি কি করবা, বিক্রিয়ার হারের যে একক থাকবে, বিক্রিয়ার হারের একক কত আমরা জানি মোল পার সেকেন্ড, ঠিক আছে, মোলার পার সেকেন্ড। মোলার পার সেকেন্ডকে দেখবে এটা কয় ক্রমের বিক্রিয়া, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, তাহলে মোলার স্কোয়ার দ্বারা আমরা কি করে ফেলবো, ভাগ করে ফেলবো। মোলার স্কোয়ার দ্বারা ভাগ করলে এই যে কি হবে, এই এককটা হবে। আর যদি মনে করো তৃতীয় ক্রমের বিক্রিয়ক থাকে, তৃতীয় ক্রমের বিক্রিয়ক থাকলে বিক্রিয়া হারের সাথে আমরা m³ দ্বারা ভাগ করে দিব। আর শূন্য ক্রমের বিক্রিয়া তবে কোনো কিছু দ্বারা আমরা ভাগ করব না, যেটা ছিল সেটাই রাখবো। আর যদি প্রথম ক্রমের বিক্রিয়া থাকে, প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি করব বলতো, একটা মাত্র m দ্বারা ভাগ করে দিব, তাহলে এটা আমরা কি একক পেয়ে গেছি। এখন আমরা কি বলছি, শূন্য ক্রমের বিক্রিয়া মানে সে অন্য একজনের হেল্প লাগবে, দেখো সে কি অন্য একজনের হেল্প নিছে, সেটাই কি হবে বলতো, শূন্য ক্রমের বিক্রিয়া হবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি, এখানে বলা আছে 4.74 pH বিশিষ্ট বাফার দ্রবণ নিচের কোনটি। এখানে এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট, 4.7 বলা আছে, পিএইচ এর মান 7-এর কম থাকলে সেটা কি হবে, অম্লীয় হয়। সেটা কি বোঝায়, অম্লীয় বোঝায়। তাহলে 4.7 দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা কি বাফার বলতো, এটা হবে অম্লীয় বাফার। আচ্ছা, বাফারকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা অম্লীয় বাফার আর একটা কি বলতো, ক্ষারীয় বাফার। তো অম্লীয় বাফার বলো বা ক্ষারীয় বাফার লাগে, সেটা তৈরি করার জন্য আমাদের যদি মনে করো অম্লীয় বাফার তৈরি করতে যাচ্ছি, তাহলে আমার যে অম্লটা নিব সেটা দুর্বল অম্ল নিতে হবে। একটা কি নিতে হবে বলতো, দুর্বল অম্ল, CH3COOH, এর একটা দুর্বল অম্ল। এই দুর্বল অম্লের আমরা কি অনুবন্ধী ক্ষার তার সাথে অ্যাড করব। অনুবন্ধী ক্ষার মানে কি, CH3COO মাইনাস, তুমি এখানে মানে সোডিয়াম দিতে পারো, ঠিক আছে, একই জিনিস। তাহলে এটাই কি হবে বলতো, অম্লীয় বাফার হবে। এখন আমরা খুঁজে বের করবো, দেখো এই যে এখানে কি আছে, অম্লীয় বাফার বের করছি, মানে অম্লীয় অ্যাসিড থাকবে, মানে দুর্বল অ্যাসিড থাকবে, দুর্বল অ্যাসিডে তার অনুবন্ধী ক্ষার আছে, তাহলে এটাই কি হবে বলতো, আর অম্লীয় বাফার অ্যান্সার দেওয়া আছে। বাকিগুলো দেখো, এটা কি শক্তিশালী মানে অ্যাসিড দেওয়া আছে, তাহলে তো এই তো বাফার হবেই না, ঠিক আছে, বাফার হতে হলে অবশ্যই হবে দুর্বল অম্ল নিতে হবে অম্লীয় বাফারের ক্ষেত্রে। এটা ক্ষারীয় বাফার, ঠিক আছে, এটা হচ্ছে লবণ দেওয়া আছে, সোডিয়াম বাইকার্বনেট লবণ দেওয়া আছে, এটা হবে না, তাহলে অ্যান্সার তো আমরা পেয়ে গেছি। আচ্ছা, এরপর একটু দেখি এখানে কি দেওয়া আছে, আউবাউ নীতি অনুসারে নিচের কোন শক্তিক্রমটি সঠিক। আউবাউ নীতি অনুযায়ী আমরা জানি n+l, এই ফর্মুলা আমরা খাটাই। তো l এর মানের ক্ষেত্রে আমরা জানি s এর মান, l এর মান কত হয় 0 হয়, p এর মান 1 হয়, d এর মান কত হয় বলতো 2, f 3। এখন আমরা দেখবো এখানে যোগ করে দেখবো, 4 × s মানে 4 যোগ 0 কত দেওয়া আছে, তার এটা মান হবে 4, 3 প্লাস কত d এর মান 2, তার কত এটা 5, ঠিক আছে, 4 প্লাস p কত 1, তাহলে এটাও 5। তাহলে দেখো তো এই সিরিয়ালটা কিন্তু ঠিক আছে, প্রথমে 4 তারপর 5 তারপর 5, 5 এর এটা কি হবে, প্রথমে 3 তারপর 4, তাহলে এই সিরিয়ালটা ঠিক আছে, এর অ্যান্সার হবে এটাই। বাকিগুলো তোমরা একটু মিলাই নিবা, এগুলো সহজ প্রশ্ন। হ্যাঁ, এরপরে দেখা আছে এখানে কি বলছে, নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটি হাইপো অ্যাসিড। আচ্ছা, হাইপো শব্দের অর্থ হচ্ছে যে কম, হাইপো শব্দের অর্থ কম, নিচে থাকবে, ঠিক আছে। তো এখন আমরা ফসফরিক যে অ্যাসিডগুলো আছে সেগুলোর নামগুলো একটু দেখে ফেলি। H3PO2 অক্সিজেন কয়টা আছে, 2টা আছে, তাহলে সেটাই হবে হাইপো, যেটা কম থাকবে, তাহলে এটা হবে হাইপো ফসফরাস অ্যাসিড। H3PO3 3টা আছে, তাহলে এটা হবে ফসফরাস অ্যাসিড, যখন 4 হবে এটাকে আমরা ফসফরিক অ্যাসিড বলবো। আরেকটা আছে মেটাফসফরিক অ্যাসিড HPO3, এটাকে আমরা কি বলে থাকি, মেটাফসফরিক অ্যাসিড। এগুলো একদম মুখস্থ করে ফেলবো আমরা। তাহলে এখানে অক্সিজেন কম আছে, সেটাই হবে হাইপোফসফরিক অ্যাসিড। এরপর প্রশ্নটি একটু আমরা দেখি, বলা আছে নিচের কোনটি উভধর্মী যৌগ নয়।
উভধর্মী যৌগ হতে গেলে তার অনুবন্ধী অম্লও থাকতে হবে, অনুবন্ধী ক্ষারও থাকতে হবে। মনে করো এটা একটা যৌগ আছে, যৌগের আমরা কি করতে যাচ্ছি, প্রথমে অনুবন্ধী অম্ল বের করতে যাচ্ছি। অনুবন্ধী অম্ল মানে কি, আমরা এর সাথে আমরা একটা H+ যোগ করব। H+ কি করব, যোগ করে দিলে অনুবন্ধী অম্ল পেয়ে যাব। আর অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার তার মানে কি, আমরা একটা H+ মাইনাস করে দিব। মাইনাস করতে পারলে সেটাকে আমরা অনুবন্ধী ক্ষার বলে থাকি। দেখো এখানে কি আছে, পানি। পানির সাথে তুমি যখন একটা H+ যোগ করবা তখন কি হবে, H3O+, মানে একটা হাইড্রোনিয়াম আয়ন হবে। তার সাথে তুমি যখন একটা H- করে দিবা, মাইনাস করে দিলে কি থাকবে বলতো, OH- থাকবে। তার মানে এটা অনুবন্ধী অ্যাসিডও আছে, অনুবন্ধী ক্ষারও আছে, তাহলে এটা উভধর্মী। আর বাকিগুলো যেগুলো আছে, যেমন করো এর সাথে H+ যোগ করলে H2SO4, H- করলে SO4 2-, তাহলে দুইটা আছে, অম্ল আছে, ক্ষারও আছে। বাইকার্বনেট যদি বলি H2CO3 হয়, আবার CO3 2- হয়, তাহলে এটারও কি অনুবন্ধ অম্ল ক্ষার দুইটাই আছে, তাহলে এটা উভধর্মী। এখন HNO3 যদি আমরা H+ করতে চাই, কোনো কিছু আমরা H+ করতে পারবো না, কারণ অনুবন্ধী অম্ল হয় না, কিন্তু এর অনুবন্ধী ক্ষার হবে। কি হবে তো, NO3- হবে তার অনুবন্ধী ক্ষার। তাহলে এটাই কি হবে তো, এর উভধর্মী না, উভধর্মী যৌগ না। আচ্ছা, পরের প্রশ্নটি একটু দেখি আমরা। নিচের কোন মৌলের পরমাণুতে একইমুখী স্পিনের সর্বাধিক সংখ্যক বেজোড় ইলেকট্রন আছে? তাহলে আমরা কি এমন একটা মৌল খুঁজে বের করব যার মধ্যে বেজোড় ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি। ইলেকট্রন বিন্যাস করতে হবে আর কি। নাইট্রোজেন কত থাকে, 7। তাহলে করলে কত হবে, 1s2 2s2 2p3। তাহলে মানে এখানে বেজোড় ইলেকট্রন কয়টা আছে, পি এর জন্য বক্স থাকে 3টা, 1 2 3। আচ্ছা, 3টা গেল। তারপর কি আছে, অক্সিজেন 8, 1s2 2s2 2p4। 3টা বক্স, প্রথমে বেজোড় করে যাবে, বেজোড় করে যাওয়ার পরে পরে জোড় করে যাবে। তাহলে এখানে বেজোড় ইলেকট্রন আছে 2টা, এখানে আছে 3টা। তারপর কি আছে, ফ্লোরিন 1s2 2s2 2p5, 2টা 2টা 1টা, তাহলে এখানে বেজোড় ইলেকট্রন আছে 1টা আছে। তারপর কার্বন 6, 1s2 2s2 2p2, তার মানে এখানে যাবে 2টা বেজোড় ইলেকট্রন, 1 2। তাহলে সবচেয়ে বেশি বেজোড় ইলেকট্রন করে আছে নাইট্রোজেনের আছে, অ্যান্সার হবে নাইট্রোজেন, সবচেয়ে বেশি বেজোড় ইলেকট্রন আছে। এরপর দেখি, একটি প্রথম ক্রম বিক্রিয়া 50% সমাপ্ত হতে 10 মিনিট সময় লাগতেছে। বিক্রিয়াটি 75% সমাপ্ত হতে কত সময় লাগবে? প্রশ্ন দেখে মাথা খুব কি উল্টাপাল্টা করতেছে না, মানে মনে হচ্ছে যে আবার ফর্মুলার মধ্যে চলে যেতে হবে। আসলে কিন্তু এটা কোনো ম্যাথই না, তুমি একটু দেখো। এটা প্রথম ক্রম বিক্রিয়া বলা আছে। আমরা জানি কোনো একটা বিক্রিয়ক প্রথমে কত পার্সেন্ট থাকে, 100% থাকে। 100% থেকে কমে কত করছে বলতো, 50%-এ আসছে। যেহেতু 50% আসছে, তাহলে এটা কি অর্ধায়ু না, তার অর্ধায়ু কত বলা আছে বলতো, 10 মিনিট বলা আছে। মানে এটাকে সেকেন্ডে নাও, সেকেন্ডে নিয়ে এটা কত হবে বলতো, 10 × 60 কত হবে, 600 সেকেন্ড। তাহলে অর্ধায়ু দেওয়া আছে 600 সেকেন্ড। 100 থেকে 50% আসছে, তাহলে অবশিষ্ট কত আছে বলতো, অবশিষ্ট আছে 50% আছে, অবশিষ্ট আছে 50%। এখন এই 50% থেকে আবার এটা অর্ধায়ু চিন্তা করি, তাহলে 50%-এর অর্ধায়ু কত হবে বলতো, 25% আসবে, 25% থাকবে। তো 25% হতে তার কত সময় লাগবে, আগের যেটা থাকবে সেটাতে তার অর্ধায়ু হবে, তাহলে এখানেও কত হবে বলতো, 600 সেকেন্ড সময় লাগতেছে। তো দেখো তো, 100% থেকে 25% শেষ হতে, মানে এখানে দেখো 100 থেকে 25% আছে, তার মানে শেষ হয়েছে কত পার্সেন্ট বলতো, 75% সমাপ্ত হয়েছে। 100 থেকে 25% হয়েছে, তার মানে কি অবশিষ্ট আছে 25%, তাহলে শেষ হয়েছে কত পার্সেন্ট, 75%। তো 75% আসতে মোট কত সময় লাগছে, 600 + 600, তাহলে কত হবে, 1200 সেকেন্ড। তাহলে অ্যান্সার কত হবে বলতো, 1200 সেকেন্ড। প্রশ্নের মধ্যে একটু ভুল, এগুলা তোমাকে সবগুলোর মধ্যে সেকেন্ড দিয়ে দেওয়া উচিত ছিল আর কি। আমরা দেখলে বুঝতে পারতেছি এটা কি হবে, সেকেন্ড হবে। বুঝতে কি পারছি, 75% আসতে মোট লাগতেছে 1200 সেকেন্ড, 600 + 600। এরপরের ম্যাথটা একটু দেখি। এ থেকে বি বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এর প্রাথমিক ঘনমাত্রা দেওয়া ছিল কত, 0.475। বিক্রিয়া শুরুর 5 মিনিট পরে, মানে তোমার সময় দেওয়া আছে 5 মিনিট পরে, এই এর ঘনমাত্রা হ্রাস পেয়ে কত হয়েছে বলতো, এতটুকু হয়েছে। তো গড় বিক্রিয়ার হার কত তোমাকে বের করতে হবে। তো গড় বিক্রিয়ার হার বের করতে যাচ্ছ, বিক্রিয়ার
হার। তো বিক্রিয়ার হার মানে কি বলতো, তার যে ঘনমাত্রার পরিবর্তনকে তুমি কি করবা, সময়ের পরিবর্তন দ্বারা ভাগ করে দিবা, সেটাই তার কি গড় বিক্রিয়ার হার হয়ে যাবে। এখন বলতো ঘনমাত্রার পরিবর্তন কত হচ্ছে, 0.475 থেকে এটা কত হয়েছে বলতো, 0.175 হয়েছে, ডিভাইডেড বাই সময় কত লাগছে বলতো, 5 মিনিট। ঠিক আছে, 5 মিনিট মানে এটাকে আমরা সেকেন্ডে নিব, 5 গুণ 60 কত হবে, 30 হবে, 5 মিনিট 300 হবে আর কি, 300 হবে। তাহলে উপরে কথা থাকতেছে 0.300 ডিভাইডেড বাই 300। আচ্ছা, এটা কিভাবে আমরা সুন্দর করে যদি লিখতে চাই, এটাকে আমরা করতে পারি 300 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 -3, 300 1 1, তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার -3, তাহলে এটা কত হবে 0.0001 হবে। অ্যান্সার কত হবে 0.001 মোল পার লিটার। বুঝতে কি পারছি? আচ্ছা, এরপরে যাই আমরা। প্রশ্নটা অনেক বড়, কিন্তু আসলে কি বলতো, ম্যাথটা খুবই ছোট, এগুলো দেখে ঘাবড়ানো যাবে না। বিক্রিয়ায় সাম্যদ্রব্য কেপি কেসি এর সম্পর্কের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা দেখো, তোমরা এটা দেখেই বলবে বা এখানে যদি ডেল্টা এন এর মান 0, তাহলে কি কেপি ইজ ইকুয়াল টু কেসি, এটা দাগায় এসে পড়বা। কিন্তু এখানে যে একটা অপশন আছে সবগুলো, এগুলো দেখবাই না। মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো প্রশ্নের মধ্যে আমি এরকম পাইছি, তো অবশ্যই কি করবে বলতো, অপশনগুলো ভালো করে সবগুলো অবশ্যই দেখবা। দেখো এখানে কি আছে বলতো, আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। এখন দেখো, যদি ডেল্টা এন 0-র বেশি হয়, তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু এমন একটা জিনিস হবে যেটা পজিটিভ মান। ঠিক আছে, ডেল্টা এন কি আছে 0 থেকে বেশি, তাহলে অবশ্যই একটা পজিটিভ মান হবে, তাহলে এটা কি হবে, একটা পজিটিভ মান হবে। এখন পজিটিভ মানকে তুমি কেসি দ্বারা গুণ করো, তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি আমরা কেপিটা হচ্ছে কেসির থেকে বড় আছে। কেপিটা কি হবে বলতো, কেসির থেকে বড়, তাহলে এটাও হবে অপশন। আচ্ছা, এখন আমরা যদি ডেল্টা এন যদি 0-র কম হয়, তাহলে কেপি কি হবে বলতো, কেপি ইজ ইকুয়াল টু কেসি, এদিক দিয়ে চলে যাবে, আর তাহলে আর এটাও একটা মাইনাস হয়ে যাবে, তাহলে অবশ্যই কি বলতো উল্টাটা হবে। তাহলে এখন হয়ে যাবে কেসির মানটা কেপি এর থেকে বেশি হবে, কেসির মানটা কেপি এর চেয়ে বেশি হবে, তাহলে এটাও হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার দেখো, এটাও হয় ওইটাও হয়, সবগুলো হবে, অ্যান্সার হবে সবগুলি। ভালো করে দেখতে হবে কোনটা দেওয়া আছে, ভালো করে দেখতে হবে। আচ্ছা, সিলভার সায়ানাইড পানিতে স্বল্প দ্রবণীয়। ঠিক আছে, তাহলে আমরা একটা ইনফরমেশন পাচ্ছি, সিলভার সায়ানাইড কি হবে, পানিতে অল্প মাত্রায় দ্রবণীয় হতে পারে। তো কোনটি যোগ করলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে, এটা একদম মুখস্থ করে ফেলবা। এটা হচ্ছে আমরা পটাশিয়াম সায়ানাইড যোগ করে থাকি। যখন সিলভার সায়ানাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড যুক্ত করি, তখন তার সাথে একটা কি বলে, এটা একটা জটিল যৌগ তৈরি হয়। ঠিক আছে, এটা একটা জটিল যৌগ তৈরি হয়। জটিল যৌগটা কি বলতো, পটাশিয়াম AgCN2। ঠিক আছে, এরকম একটা জটিল যৌগ তৈরি হয়। যেহেতু জটিল যৌগ তৈরি হয়ে যাচ্ছে, তাহলে সেটা কি হবে বলতো, পানিতে বেশি দ্রাব্যতা, মানে পানিতে দ্রবণীয় মাত্রাটা বেড়ে যায়। তাহলে অ্যান্সার কি হবে, পটাশিয়াম সায়ানাইড। 23 হচ্ছে যে পটাশিয়াম সায়ানাইড। মনে থাকবে, এটা একটা জটিল যৌগ তৈরি করে। জটিল যৌগগুলা পানিতে সহজেই দ্রবণীয় হতে পারে, কারণ জটিল যৌগের মধ্যে কি থাকে বলতো, ডি অরবিটাল কি খালি থাকে। ঠিক আছে, মানে একটা ফাঁকা স্থান তৈরি হয়, তখন এখানে কি হতে পারে বলতো, পানির যে মুক্তজোর থাকে না, ইলেকট্রন, সেগুলো এখানে স্থান দখল করতে পারে। তাহলে জাস্ট মনে রাখবা, জটিল আয়ন তৈরি করতেছে, তার মানে এটা কি বলতো, পানিতে বেশি মাত্রায় দ্রবণীয় হবে। আচ্ছা, এরপর দেখো এখানে বলা আছে কোনটির পিকেবি এর মান সবচেয়ে কম বের করতে হবে। দেখো এখন এই অপশনগুলো দেখে মাথা ঘুরতেছে, কিন্তু একটু বোঝার চেষ্টা করো, এখানে আসলে সবগুলোর মধ্যে কমন কি আছে বলতো, নাইট্রোজেন কমন আছে। অপশনে এটা ভুল দেওয়া ছিল, নাইট্রোজেন হবে। সবগুলোর মধ্যে নাইট্রোজেন দেওয়া আছে, তাহলে এখানে এমিনের কথা চলে আসে না। এমিনের ক্ষারের কথা মনে আছে, এমিনের ক্ষারকত্ব একটা সিরিয়াল ভাইয়া বলছিলাম ক্লাসের মধ্যে। ঠিক আছে, এমিনের ক্ষারকত্বের সিরিয়াল হচ্ছে, প্রথমে সবচেয়ে বেশি ক্ষার কোনটা হয়, 2 ডিগ্রি, তারপর হয় 1 ডিগ্রি, তারপর হয় 3 ডিগ্রি, তারপর হয় কি বলতো অ্যামোনিয়া, তারপর হয় এনিলিন। এই ক্ষারটা অবশ্যই, এই সিরিয়ালটা অবশ্যই আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে সবচেয়ে বেশি ক্ষারীয় হবে কি হবে, 2 ডিগ্রি। দেখো তো ভাইয়া, এখানে যেটা দেওয়া আছে, এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে, একটা কার্বন যুক্ত আছে, তাহলে এটা কি হবে বলতো, এটা হবে 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, এটা তো অ্যামোনিয়া। এটা দেখো, এই নাইট্রোজেনের সাথে কয়টা আছে বলতো, 2টা কার্বন যুক্ত আছে, 2টা কার্বন যুক্ত আছে, তাহলে এটা কয় ডিগ্রি অ্যামিন হবে বলতো, এটা হবে 2 ডিগ্রি অ্যামিন।
আবার এই নাইট্রোজেনের সাথে 3টা যুক্ত আছে, তাহলে এটা হবে 3 ডিগ্রি এমিন। আচ্ছা, এখন দেখি যার মধ্যে 2 ডিগ্রি থাকে সেটা কি হয় বলতো, সবচেয়ে বেশি ক্ষার হয়, এটা ক্ষারের সিরিয়াল। সবচেয়ে বেশি ক্ষার হলে অবশ্যই তার মধ্যে কি বলতো, আমাদের এটার মধ্যে হচ্ছে যে কেবি এর মানটা সবচেয়ে বেশি কি হবে বলতো, বেড়ে যাবে। কেবি এর মানটা সবচেয়ে বেশি কার হবে বলতো, 2 ডিগ্রি সবচেয়ে বেশি কেবি এর মান হবে। তাহলে সবচেয়ে বেশি কেবি কে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, 3 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা কি জানি পিকেবি ইজ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ কি বলতো, কেবি লেখা যায়। তার মানে কি এটার সাথে কি বিপরীত সম্পর্ক, যার কেবি এর মান বেশি হবে তার পিকেবি এর মান কি হবে বলতো, কম হবে। তার পিকেবি এর মান কি হবে বলতো, কম হবে। তাহলে সবচেয়ে কম পিকেবি কার হবে, 2 ডিগ্রি এমিনের। সবচেয়ে কম পিকেবি এর মান হবে 2 ডিগ্রি এমিন। তাহলে অ্যান্সার কত হবে, 2 ডিগ্রি যেটা সেটা হবে অ্যান্সার, সেটা হবে অ্যান্সার। বুঝতে পারছো কোথায় কোথায় গেছি? প্রথমে কেবি নিয়ে চিন্তা করছি, এরপর চিন্তা করছি আমরা পিকেবি নিয়ে। ক্লিয়ার? আচ্ছা, বলা আছে নির্দিষ্ট তাপমাত্রায় 750 ml সম্পৃক্ত দ্রবণে, এটা দ্রবণের মান দেওয়া আছে, দ্রবণে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। এটা কিসের মান দেওয়া আছে, দ্রবের মান দেওয়া আছে, ঠিক আছে, দ্রব। সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গ্রাম পার লিটারে তোমার বের করতে হবে, দ্রাব্যতা। আচ্ছা, দ্রাব্যতা বলতে আমরা কি বুঝি, প্রথমে মনে রাখবা দ্রাব্যতা বলতে বোঝায় উপরে থাকবে লবে থাকবে দ্রব, উপরে থাকবে দ্রব, দ্রব বাই দ্রবণ, এটা অবশ্যই মনে রাখতে হবে, দ্রব বাই দ্রবণ। আচ্ছা, তো দ্রব দেখো তো এখানে কি দেওয়া আছে, 200 গ্রাম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা দ্রব্যের মানটা লিখে ফেলি, 200 গ্রাম। আচ্ছা, দ্রবণ দেখো তো, দ্রবণের মান কত দেওয়া আছে, 750 ml। মনে রাখবা সবসময় আমরা যখন দ্রবণটা দিতে করি এটা অবশ্যই কী হবে বলতো, লিটারে নিতে হবে। এই দেখো গ্রাম পার লিটার, লিটারে। তাহলে এটাকে আমরা কি লিটারে নিব, যখন লিটারে নিব তখন এটা কত হবে বলতো, 0.75 লিটার হয়ে যাবে। এখন তো সহজ করে ফেলো তাহলে, এখন উপরে 200, নিচে হচ্ছে যে 75 ইন্টু 10⁻²। আচ্ছা, তাহলে এটা 25 দিয়ে কাটি 3, এটা কত হবে 25 আর 8। আচ্ছা, যদি 8 হয় 8কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 2.0 আর কি 3 6 18, এটা চলতেই থাকবে, 2.66। তাহলে এটার অ্যান্সার হবে 2.66 ইন্টু 10⁻, এটা নিচে ছিল তাহলে উপরে গেলে এটা ইন্টু হয়ে যাবে, 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে। তো এটা টোটাল মান যদি আমরা দশমিকে নিয়ে আসি তাহলে এটা হবে 266.66666 এবং চলতেই থাকবে আর কি। তাহলে অ্যান্সার কত হবে 266.67। ওকে, ক্লিয়ার? তাহলে দ্রাব্যতা মানে কি, দ্রব বাই দ্রবণ, দ্রব বাই দ্রবণ। আচ্ছা, এখানে বলা আছে আফবাউ নীতি অনুসারে কোন অরবিটালে ইলেকট্রন সর্বশেষ প্রবেশ করবে। আফবাউ নীতি মানে কি, প্রথমে নিম্ন শক্তি স্তর তারপর উচ্চ শক্তি স্তরে গমন করবে। তো এটার জন্য আমরা n+l এই ফর্মুলাটা খাটাবো। এখানে l এর মান s এর জন্য 0 হয়, p এর জন্য 1 হয়, d এর জন্য 2 হয়, f এর জন্য 3 হয়, এটা আমরা মোটামুটি জানি। এখন আমরা n+l লিখি, দেখো 3 + d, d কত 3 আছে, তাহলে এর মান কত হবে 5, এর মান কত হবে 4, s = 0, 4 + d এর মান কত 2, তাহলে কত হবে এটা 6 হবে। আচ্ছা, এটা কত হবে 5 হবে। তাহলে সর্বশেষে প্রবেশ করবে যার মানটা সবচেয়ে বেশি থাকবে, সবচেয়ে বেশি কার বলো তো, 4d এর মান সবচেয়ে বেশি। আচ্ছা, এরপর বলা আছে আয়নিক সেটগুলোর আকারের ক্রম কোনটি সঠিক নয় বলছে। ভালো করে দেখতে হবে কি বলা আছে, কোনটি সঠিক নয় বলছে। দেখো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এসআর দেওয়া আছে, তার মানে কি 2 নম্বর যে মৌল আছে তার সিরিয়ালটা মনে আছে, ওইটা হবে বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। এবং এটা কি আকার বলছে, আকারটা কি আধা বিক্ষেপের মতো হবে, তার মানে কি আধা বিক্ষেপের ফিগারটা কি হচ্ছিল এরকম ছিল, তার নিচের দিকে হবে আকার বাড়বে, তাহলে সবচেয়ে বেশি কি হবে বলতো, এরকম হবে সবচেয়ে বড়। আচ্ছা, এখন দেখি এটা কি আছে, ম্যাগনেসিয়াম, এসআর এর বড়, ঠিক আছে, কি আছে ক্যালসিয়ামের বড়, ঠিক আছে, ম্যাগনেসিয়াম, তাহলে এটা সঠিক, এটা হবে না, সঠিক নয় বের করতে হবে। ম্যাগনেসিয়াম আগে, এটি তো বলছে ম্যাগনেসিয়াম কি বলছে বলতো, সবচেয়ে বড় হবে, হবে না, তাহলে এটা হবে ফলস। বাকিগুলো দেখে নিবা। এরপর বলা আছে কোনটি প্যারাম্যাগনেটিক নয়।
প্যারাম্যাগনেটিক নয় এমন বের করতে হবে। আচ্ছা, প্যারাম্যাগনেটিক চুম্বককে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক। তো প্যারাম্যাগনেটিকের জন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে, প্যারাম্যাগনেটিক হতে গেলে অবশ্যই তার কি হবে বলতো, বেজোড় ইলেকট্রন থাকতে হবে, বেজোড় ইলেকট্রন থাকবে। তাহলে যেহেতু 9 বের করতে হবে, তাহলে যার মধ্যে বেজোড় ইলেকট্রন থাকবে না সেটাই প্যারাম্যাগনেটিক হবে না। দেখো এখানে কি আছে, আর্সেনিক প্লাস দেওয়া আছে। আর্সেনিক কয় নম্বর গ্রুপে ছিল একটু চিন্তা করি। ওই যে নরমাল পথে আসো, নরমাল পথে আসো, সবে বিচার শুরু, মানে 15 নম্বর গ্রুপে ছিল। 15 নম্বর গ্রুপে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 5টা ইলেকট্রন থাকে। 5টা ইলেকট্রন থাকে, তাহলে এই ইলেকট্রন বিন্যাস করলে কি হবে বলতো, এস এর উপর 2টা যাবে আর পি এর উপর কয়টা থাকবে, 3টা হবে। ঠিক আছে, +1 করছো মানে কি একটা ইলেকট্রন নিছো, তাহলে এটা কত হবে, 4 হয়ে গেল। ঠিক আছে, 4 হয়ে গেলে তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা 3টা ঘর আছে না, এই দেখো 3টা ঘর। 3টা ঘরে প্রথমে বেজোড় ভাবে যাবে, বেজোড় ভাবে যাবে, এরপরে জোড় ভাবে যাবে। তাহলে বেজোড় আছে কয়টা আছে, 2টা আছে। তাহলে এটা কি প্যারাম্যাগনেটিক হবে। একটার মাধ্যমে আমি বুঝাই দিলাম আর কি, বুঝছো। বেরিলিয়াম ঠিক এরকমই, এটা কি আছে বলতো, বিরিয়ানি মোগলাই, এটা কি আছে, মাইনাস আছে। তাহলে মাত্র একটা মাত্র ইলেকট্রন থাকবে অবশ্যই বেজোড়। ঠিক আছে, এখন ক্লোরিন মাইনাসটা দেখো 17 নম্বর গ্রুপে ছিল, ফ্লোরিন, ক্লোরিন মাইনাস। তাহলে এর সর্বশেষ কক্ষপথে কয়টা আছে, 7টা ইলেকট্রন আছে। S2 P কি হবে বলতো, 7। মাইনাস যেহেতু আছে তাহলে একটা ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে এটা কি হবে, P8 হয়ে যাবে। তাহলে এটা কি পূর্ণ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, তার মানে কি এটা কি করো, কোনো বেজোড় ইলেকট্রন নাই। তাহলে অ্যান্সার কি হবে বলতো, ক্লোরিন হবে। এটা অ্যান্সার, ক্লোরিন মাইনাস হবে, প্যারাম্যাগনেটিক না। আচ্ছা, বলা আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া এবং কি OH আয়ন বিক্রিয়ার শুরুতে 25 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে, এখান থেকে 5 মোল আয়নিত হয়। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন মাত্রা কত? বিয়োজন মাত্রা একটা ফর্মুলা আছে, বিয়োজন মাত্রা আলফা ইজ ইকুয়াল টু বিয়োজিত মোল, বিয়োজিত মোল ডিভাইডেড বাই মোট মোল, মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা ইন্টু 100। দেখো এখানে বিয়োজিত মোল কত আছে বলতো, বিয়োজিত কতটুকু আয়নিত হচ্ছে বা বিয়োজিত হচ্ছে বলতো, 5 মোল। তাহলে উপর রাখবো 5, মোট মোল কত ছিল, 25 ইন্টু 100, 5 5 20 100, অ্যান্সার কত হবে, 20। অ্যান্সার হবে 20, অ্যান্সার হচ্ছে 20। বলা আছে কোন বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়া বের করতে হবে। আমরা যদি পানির কয়টা ফর্ম থাকে, 3টা ফর্ম থাকে, সলিড, ঠিক আছে, এরপর পানি হবে লিকুইড, এরপর পানি হয় কি বলতো, গ্যাস হয়। এখন একটা কমন বিষয় চিন্তা করো, তুমি সলিড থেকে লিকুইড করতেছো, তাহলে তুমি কি বাইরে থেকে তাপ দিতে হবে। বরফটাকে যখন তুমি গলাও অবশ্যই কী হয়, বাইরে থেকে তাপ দিতে হয়, তখন তুমি লিকুইড হয়। যেহেতু তুমি বাইরে থেকে তাপ দিচ্ছ, তাহলে এটা কি বিক্রিয়া বলতো, এটা তাপহারী বিক্রিয়া। তাহলে ডেল্টা এইচ এখানে কি হবে বলতো, ডেল্টা এইচ তাপহারী বিক্রিয়া, তাহলে পজিটিভ, ডেল্টা এইচ পজিটিভ, এটা তাপহারী বিক্রিয়া। ঠিক তেমনি তুমি লিকুইড থেকে স্টিম করতেছো, তখন কী হবে বলতো, এটাও ডেল্টা এইচ কী হবে বলতো, পজিটিভ হয়, এটাও তাপহারী বিক্রিয়া। তাহলে উল্টা প্রসেসটা কী হবে বলতো, তাপ উৎপাদী বিক্রিয়া। উল্টা প্রসেসটা হবে তাপ উৎপাদী, উল্টা প্রসেসটা হবে তাপ উৎপাদী। এখন আমাদের কি করতে হচ্ছে, তাপ উৎপাদী বের করতে হবে। এখন আমরা দেখবো এখানে ফর্ম কি কি আছে, লিকুইড থেকে গ্যাস করতেছি, লিকুইড থেকে গ্যাস, তাহলে এটা কি তাপহারী বিক্রিয়া, এটা হবে না। এটা কি গ্যাস থেকে লিকুইড করতেছি, দেখো গ্যাস থেকে লিকুইড করতেছি, তাহলে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, এটাই হবে অ্যান্সার, তাপ উৎপাদী বিক্রিয়া। বাকিগুলা হবে না, মিলাই দেখবা। ওকে, আচ্ছা, এরপর প্রশ্ন একটু আমরা দেখি, বিক্রিয়াগুলোর কোনটিতে সাম্যদ্রবক একটি মাত্র, এটা খুব শব্দটা ইম্পর্টেন্ট, একটি মাত্র পদার্থের ঘনমাত্রার উপর নির্ভর করবে। একটি মাত্র পদার্থের ঘনমাত্রা, তাহলে আমরা একটু বিক্রিয়া কী কী অপশন দেওয়া আছে দেখি। দেখো প্রথম অপশন দেওয়া আছে কার্বন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। ঘনমাত্রার যেহেতু নিয়ামকের পরিবর্তন কয়টা আছে, 3টা ছিল, একটা হচ্ছে যে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। এই নিয়ামকগুলো অবশ্যই কার ক্ষেত্রে প্রযোজ্য, গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম বিক্রিয়ার মধ্যে গ্যাস কয়টা আছে বলতো, 2টা আছে। তাহলে এটা কয়টা পদার্থের উপর নির্ভর করবে, 2টা পদার্থের উপর নির্ভর করবে, তাহলে এটা হচ্ছে না। পরবর্তী দেখো এখানে গ্যাস আছে 3টা, তাহলে 3টা জিনিসের উপর নির্ভর করবে, এটাও হচ্ছে না। এখানে দেখো এটা সলিড, সলিড, গ্যাস আছে কয়টা, একটা, তাহলে এইটার উপরই কী হবে বলতো, এর ঘনমাত্রা পরিবর্তন, মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে বিক্রিয়াটা আগে পিছিয়ে যাবে। বুঝতে কি পারছি? তাহলে এখানে কয়টা বিষয়ের উপর নির্ভর করতেছে, একটা, তাহলে অ্যান্সার হচ্ছে কি এটাই হবে। ওইখানে 2টা গ্যাস, 2টা আছে। ওকে, বলা আছে কোবাল্ট, কোবাল্ট 2+ ইলেকট্রন বিন্যাস করো, করে ফেলবা। কোবাল্ট হচ্ছে 27 ইলেকট্রন বিন্যাস করলে আর্গন মানে 18,
আর্গন 18, এরপরে যাবে 4s2, তারপর যাবে 3d 27 না, তাহলে 7। আচ্ছা, যদি কোবাল্ট 2+ হয়ে যায়, আর্গন 18 তার সাথে কি, এখন দুইটা ইলেকট্রন তুমি কি বের করতেছো, দুইটা ইলেকট্রন কোথা থেকে বের করবা, সর্বস্তরের ইলেকট্রনটা, সর্বস্তরের ইলেকট্রন কি বলতো 4s, তাহলে এখান থেকে ইলেকট্রন যাবে, তাহলে 4s কত হয়ে যাবে বলতো 0 হয়ে যাবে, এরপর কি হবে 3d7 হবে, তাহলে ইলেকট্রন বিন্যাস কত হবে বের করো, এই যে এটা হবে অ্যান্সার 3d7 4s2 3d7 4s0। সহজ। দেখি কোনটি সঠিক, সঠিক বের করতে বলছে। সঠিক অরবিটাল। আচ্ছা, অরবিটাল দ্বারা নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের বৃত্তাকার পথকে বোঝায়। আচ্ছা, এই যে বৃত্তাকার পথগুলো যেগুলো আমরা আঁকি, এগুলো কি অরবিটাল বোঝায়? না, এটা বোঝায় অরবিট। অরবিটাল হচ্ছে যে ওই ত্রিমাত্রিক যে বিন্যাসটা থাকে, ঠিক আছে, ঘনত্ব, এটাকে বোঝায় অরবিটাল। তাহলে এটা হবে না। অরবিট দ্বারা নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রনের আবর্তন, ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রনের আবর্তন বোঝায় অরবিটাল, তাহলে এটাও হবে না। ঠিক আছে, সব অরবিটালের আকৃতি একই না, সব অরবিটালের আকৃতি একই না। এস এর আকৃতি কি গোলাকার আর কি, ঠিক আছে। পি এর হচ্ছে ডাম্বেল আকার, টি হচ্ছে ডাবল ডাম্বেল আকার, তাহলে এটা হবে না। অরবিট সমূহ কে এল এম এন ও দ্বারা চিহ্নিত করা হয়, এটাই অ্যান্সার। কে এল এম এন দ্বারা আমরা কি চিহ্নিত করে থাকি। আচ্ছা, পরের প্রশ্নটা একটু দেখি। ওকে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতার গুণফল বের করতে হবে। আমরা প্রথমে এটাকে বিয়োজিত করি, বিয়োজিত করলে ক্যালসিয়াম 2+ আর কি বলতো সালফেট মাইনাস তৈরি হচ্ছে, তার মানে এখানেও একটা এস, এখানেও একটা এস, একটা একটা মোল সংখ্যা আছে, তাহলে এস এস হবে। তাহলে কেএসপি বের করতে যাচ্ছি, কেএসপি ইজ ইকুয়াল টু কি বলতো এস স্কোয়ার। এস এর মান কত দেওয়া আছে বলতো? আচ্ছা, ভালো কথা, এটা কি দেওয়া আছে 0.68 স্কয়ার হবে, ঠিক আছে। এখন দেখো তোমাকে দ্রাব্যতার গুণফলের যে এককটা দেওয়া আছে, কিসে দেওয়া আছে বলতো? মোল পার লিটার, সব জায়গায় মোল পার লিটার, তাহলে অবশ্যই এটা কিসে নিতে হবে? মোলে নিতে হবে। তাহলে আমরা যদি এখানে কি দেওয়া আছে বলতো? গ্রাম দেওয়া আছে। এখন আমরা কি জানি এন বের করতে চাইলে এন ইজ ইকুয়াল টু W/M, তাহলে এখানে গ্রাম দেওয়া আছে, ডব্লিউ এর মানটা দেওয়া আছে, ডব্লিউটাকে আমরা এম দ্বারা ভাগ করব, তাহলে কি হবে বলতো? মোল বের হয়ে যাবে। এখন বলো এখানে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেটের আণবিক ভর কত আছে জানো? 136। আণবিক ভর কত হয়? 136 হয়। তাহলে এটা আমরা লিখে ফেলবো 0.68 ডিভাইডেড বাই 136 হোল স্কোয়ার। আচ্ছা, 0.6 কে এটা এভাবে লিখে দেখো, 68 ইন্টু 10⁻², এখানে 136। এখন কিন্তু সহজ হয়ে গেছে, কারণ আমরা 68 136 কত হবে? 2 হবে। এখন 1/2 দেখো তো, এটা কি 1/2, 1/2 কে আমরা কি লিখতে পারি? 0.5 লেখা যায়, 0.5 ইন্টু 10⁻² হোল স্কোয়ার। আচ্ছা, 0.5কে আবার এভাবে লিখতে পারি আমরা 5 ইন্টু 10⁻³ স্কোয়ার, তাহলে এটা কত হবে? 25 ইন্টু 10⁻6, এটাকে লেখা যায় 2.5 ইন্টু 10⁻5, 2.5 ইন্টু 10⁻5, 2.5 ইন্টু 10⁻5, বুঝতে পারছি? আচ্ছা, এগুলো কিন্তু হাতাহাতি করা যায়, ক্যালকুলেটর লাগে না। হ্যাঁ, 2p অরবিটালে NL/m এর মান, দেখো n এর মান কত হবে? 2, এখানে দেওয়া আছে 2p, তার মানে কি n এর মান কত দেওয়া আছে? 2 হবে। p এর মান আমরা জানি, p এর মান কত হয়? 1 হয়। s এর মান 0, p এর মান 1। আচ্ছা, এখন এখানে যদি আমরা m এর মান বের করতে চাই, m এর মান 1 প্লাস মাইনাস হবে, +1 0 -1 হবে, ঠিক আছে। অ্যান্সার আমরা জানি এটা হবে অ্যান্সার। হ্যাঁ, এখন একটু দেখি, এটা একটু বোঝার চেষ্টা করি। বিকিরিত তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে 5 ইন্টু 10⁻14 হার্জ দেওয়া আছে কম্পাঙ্কের মান। এখন এখানে 1 মোল ফোটনের শক্তি কত কিলো জুল, কত কিলো জুল বের করতে হবে। আচ্ছা, তো আমরা শক্তি বের করার জন্য আমরা একটা ফর্মুলা পারি, আমরা E = h মিউ, মিউ মানে কম্পাঙ্ক, অ্যান্ড h হচ্ছে যে প্লাঙ্কের ধ্রুবক, আমরা সবাই জানি 6.62, আচ্ছা 2 এর জায়গায় 3 লিখি, 6.63 ইন্টু 10⁻34, 34 ইন্টু কম্পাঙ্ক কত দেওয়া আছে? 5 ইন্টু 10⁻14, এই যে মান। আচ্ছা, এখন আমরা কি করব? 6.6কে 5 দিয়ে গুণ করব, 6.6 ইন্টু 5, 3 5 15, হাতে 1, 30, 1 3 30, তাহলে হ্যাঁ, তাহলে এটা হবে 33.15, 33.15 ইন্টু 10⁻20,
এরকম কিছু একটা হবে। এটাকে আবার সুন্দর করে যদি আমি লিখি এককে নিয়ে আসি 3.3 × 10⁻⁻19 হওয়া যায়। আচ্ছা, এটা যে বের করছি এটা কিসে বের করছি বলতো? জুলে বের করছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আরেকটা জিনিস বলা আছে, 1 মোলের কথা বলা আছে। আমরা জানি এটা হচ্ছে যে একটা মাত্র ইলেকট্রনের আমরা কি বের করছি বলতো? একটা মাত্র ইলেকট্রনের শক্তি বের করছি। এখন 1 মোল বের করতে গেলে আমরা কি করব বলতো? অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা আমরা কি মাল্টিপ্লাই করতে হবে, তাই না? এটাকে আমরা কি করতে হবে? 1 মোলের শক্তি বের করতে যাচ্ছি। তাহলে কি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করব 3.3 × 10⁻⁻19 × 6.02 × 10⁻23। আচ্ছা, এখন আবার করি আমরা 3.3 6 দ্বারা গুণ করি। 3.3 কে আমরা কি করব? 6 দ্বারা গুণ করতেছি। 3 3 6 18 হাতে 1 3 6 18 19। তাহলে এটা কত হবে? 19.8 ইন্টু 10⁻3 থেকে 4 হবে 10⁻4 হবে। আচ্ছা, তো 19টাকে দেখো, আচ্ছা এটাকে আমরা একটু দেখি 10⁻3 এটাকে 3 বানাই আর কি, বুঝছো? তাহলে এটা কথা হবে 198 × 10⁻3। এটা কিন্তু আসলে সবগুলো আমরা কিসে বের করছিলাম বলতো? জুল বের করছিলাম, কিন্তু আমাদের বের করতে হবে কিলো জুল বের করতে হবে, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি না 198 কিলো জুল, ঠিক আছে? এটা জুল ছিল, তাহলে কি 198 কিলো জুল। তো 198 আশেপাশে কোনটা আছে? 200 আছে, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো? একটু ঝামেলা, মানে অনেক বড় হয়ে গেছে, তবু আমাদের করতে হবে E=H μ। এখান থেকে আমরা জুল পেয়েছি কয়টা? একটা ইলেকট্রনের জন্য। 1 মোলের জন্য শক্তি কত? আমরা কি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ইন্টু করব। ইন্টু করলে যেটা আসছে জুলে পাচ্ছি, কিন্তু আমাদের বের করতে হবে কিলো জুলে, তাহলে কিলো জুল বের করতে হবে। আচ্ছা, এখন একটু আমরা দেখি কোন জোড়াটি আইসোবার। আইসোবার মানে কি? তার ভর সংখ্যা সেম হবে। দেখো তোমরা দেখবা এই যে ভাই এখানে তো ভর সংখ্যা সেম আছে, তাহলে এটাই তো অ্যান্সার, ভর সংখ্যা সেম। না ভাইয়া, কিন্তু দেখতে হবে এখানে নিচে কি দেওয়া আছে। কপার কখনো 30 হয়? কপার তো 29, ঠিক আছে? জিঙ্ক কত আছে? 29, তাহলে এটা কি ভুল দেওয়া? এই জন্য ভালো করে আমাদের অপশনগুলো ভালো করে দেখতে হবে। বাকিগুলা দেখো, এটা দেখো এই যে 24 64 64, এটা 29 30, এটা ঠিক আছে, তাহলে এটা কি হবে? আইসোভার। ভালো করে আমাদের অপশনগুলো দেখতে হবে। সহজ প্রশ্ন দিবে, কিন্তু প্রশ্নের মধ্যে ঝামেলা থাকবে। কোন বিক্রিয়াটি সঠিক নয় বের করতে হবে। এগুলা ভালো করে দেখবে, কোনখানে কি আছে সঠিক আছে, কোনগুলা নয় দেওয়া আছে। দেখো আসলে আমরা কি করছি? ক্ষারের সাথে বিক্রিয়া করতেছি, ক্ষার বলতেছি ধাতুর সাথে বিক্রিয়া করতেছি। ধাতুর সাথে সবসময় যখন তুমি পানি বিক্রিয়া করবা তখন কি হাইড্রোক্সাইড তৈরি হবে, ঠিক আছে? এখানে হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, সহজ কথা, ভালো কথা। এখানে কি পানির সাথে বিক্রিয়া হচ্ছে, হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে। এটাও ধাতুর সাথে কি হচ্ছে? পানি বিক্রিয়া করছে, তাহলে এখানে কি হবে? হাইড্রোক্সাইড তৈরি হবে, অ্যালুমিনিয়াম OH3 তৈরি হবে, ঠিক আছে? তাহলে এটাই তো ভুল, এটাই তো ভুল। বাকি দেখো এখানেও কি আছে? OH তৈরি হয়েছে, বাকি সব ঠিক আছে, শুধুমাত্র এটা ভুল। এরপর প্রশ্ন দেখি, কোনটি সর্বাধিক প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। তো প্যারাম্যাগনেটিক হতে গেলে তার মধ্যে বেজোড় সংখ্যক ইলেকট্রনের সংখ্যা সবচেয়ে বেশি থাকতে হবে, বেজোড় ইলেকট্রন সবচেয়ে বেশি থাকবে। কি করবা তুমি? এটার ইলেকট্রন বিন্যাস করবা সবগুলার। কি আছে? আয়রন মানে আমরা কথা জানি 26, আর্গন 18, 4s2, 3d6। তার মানে কি ডি এর মধ্যে কয়টা ঘর থাকে? 5টা ঘর থাকে, 1 2 3 4 5। তাহলে এখানে কয়টা ইলেকট্রন থাকতেছে? 4টা ইলেকট্রন থাকতেছে বেজোড়। আয়রনের পরে কয় আছে? কোবাল্ট 27, আর্গন এখানে 4s2, 3d7, 7 মানে এখানে 1 2 3, 3টা ইলেকট্রন থাকতেছে, এখানে 3টা বেজোড় ইলেকট্রন থাকতেছে। তারপর কোবাল্টের পরে আছে নিকেল 28, ঠিক আছে? আর্গন 4s2, 3d8, এখানে 2টা থাকবে, এখানে কয়টা থাকবে? 2টা থাকবে, তোমরা করে নিবা, ঠিক আছে? তারপর কি আছে বলতো? ম্যাঙ্গানিজ আছে 25 হলে আর্গন 4s2, 3d5। তার মানে কি এখানে কয়টা ইলেকট্রন থাকবে? 5টা বেজোড় ইলেকট্রন থাকবে, এখানে 5টা থাকবে বেজোড় ইলেকট্রন। তাহলে সবচেয়ে বেশি যার বেজোড় সংখ্যা থাকবে সেটাই কি হবে বলতো? প্যারাম্যাগনেটিক ধর্ম সবচেয়ে বেশি হবে। তাহলে এটা কি হবে? 5টা থাকবে, তাই ম্যাঙ্গানিজ হবে সবচেয়ে বেশি প্যারাম্যাগনেটিক মানে বেজোড় সংখ্যক ইলেকট্রন থাকবে। দেখো বলা আছে কোনটি বাফার দ্রবণ নয়, বাফার না বের করতে হবে। বাফারের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে 2টা বাফার হয়, একটা অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার হওয়ার জন্য একটা দুর্বল অম্ল লাগবে, আর ক্ষারীয় বাফার জন্য দুর্বল ক্ষার লাগবে। খুঁজে বের করি। দেখো এটা দুর্বল অম্ল, দুর্বল ক্ষার, মানে অনুবন্ধী ক্ষার দেওয়া আছে, তাহলে এটা বাফার হবে, ঠিক আছে? এটা বাফার হবে।
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তার সাথে অ্যামোনিয়া আছে, এটা কি একটা দুর্বল ক্ষার, তার সাথে অনুবন্ধী অম্ল আছে, তাহলে এটাও কি বাফার হবে, ক্ষারীয় বাফার হবে। এটা দেখো অম্লীয় অম্ল দেওয়া আছে, দুর্বল অম্ল, দুর্বল অম্লের অনুবন্ধী ক্ষার কি হবে, CH3 COO Na বা H এরকম হতে পারে, কিন্তু এটা কি দেওয়া আছে HPO3, তাহলে এটাই কি হবে বলতো, বাফার হবে না। এরপর আমরা দেখি ABCD অ্যাসিডগুলার কে এর মান, অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান দেওয়া আছে। এখন পিএইচ কত বলা আছে বলতো, পিএইচ দেওয়া আছে 5, পিএইচ 5। বাফার প্রস্তুত করতে কোনটি ব্যবহার করা সুবিধাজনক? আচ্ছা, তো আমরা একটা ফর্মুলা পারি, PK ইজ ইকুয়াল টু পিএইচ প্লাস লগ লবণ বাই অম্ল, এটা তো বাফারের ক্ষেত্রে লবণ বাই অম্ল। আচ্ছা, এটাই বাফার ক্ষেত্রে। এখন আমরা জানি বাফার তখনই কাজ করবে, মানে সবচেয়ে বেশি উত্তম বাফার কখন হবে বলতো, যখন পিকে এর মানটা পিএইচ এর সমান হয়ে যাবে, যখন পিকে এর মানটা পিএইচ এর সমান হয়ে যাবে, মানে কি লবণ অম্লের এটা কি হবে 1 হবে, লগ 1 হয়ে যাবে, তখন কি হবে লগ 1 মানে কি 0 হয়ে যাবে, তার মানে কি উত্তম বাফার হচ্ছে যে যেটার ক্ষেত্রে পিকে এর মানটা পিএইচ এর সমান হয়ে যাবে, সেটাই কি হবে উত্তম বাফার হবে। তো আমাদের দেখতে হবে পিএইচ কত দেওয়া আছে বলতো, 5 বের করতে হবে, তাহলে অবশ্যই আমাদের পিকে এর মানটা কিসের মধ্যে রাখতে হবে, 5 এর আশেপাশে রাখতে হবে, 5 এর আশেপাশে রাখতে হবে। এখন দেখো আমরা যখন পিএইচ নির্ণয় করে থাকি তখন আমরা দেখি ঘাত কত দেওয়া আছে, দেখো ঘাত -5, এটা -3 হবে, আসলে 10 টু দি পাওয়ার -3, এটা হবে -10 -2। তাহলে আমরা একটু দেখি যদি এটা পিএইচ করতে চাই 1.5, এটা মানটা তেমন বেশি খুব হেরফের হবে না, দশমিকের সামথিং হবে, দশমিক সামথিং হবে, কারণ লগের মান তোমাকে দেখাই দিচ্ছি 1 2 3, 2 এর মান কত হয় 0.3 হবে, তাহলে সামথিং হবে। মূলত পিএইচ এর মানটা নির্ভর করে এর ঘাত কত আছে, এর ঘাত আছে 5, তাহলে এর পিএইচ কত হবে, এর পিএইচ হবে 5 এর কাছাকাছি, এর পিএইচটা কত হবে 3 এর কাছাকাছি, এর পিএইচ হবে 10 এর কাছাকাছি, এর পিএইচ হবে 2 এর কাছাকাছি, ঘাত যা আছে তাই হবে। তো 5 এর বের করতে হবে, 5 এর আশেপাশে কোনটা হবে বলতো, তাহলে এটাই কি হবে বলতো 5 এর আশেপাশে হবে, তাহলে অ্যান্সার কত হবে বলতো এ হবে। বুঝতে কি পারছি, ক্লিয়ার? পারতে হবে, সহজ, খুব কঠিন কিছু না, এটা বোঝানোর জন্য এত কিছু বলছি। তুমি যখন দেখবে এখানে পিএইচ 5 আছে, তাহলে 5 আমার জন্য কি ঘাত যেটা 5 আছে -5 আছে, সেটাই হবে অ্যান্সার। এরপর আমরা একটু প্রশ্নের মধ্যে দেখি কি বলা আছে। তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রবণ প্রক্রিয়া সাম্যাবস্থার সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে, সম্মুখ দিকে অগ্রসর করছে। আচ্ছা, যদি তাপমাত্রা বৃদ্ধি করি, তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়াটা কি হচ্ছে সামনের দিকে যাচ্ছে, তার মানে কি এটা কি তাপহারী বিক্রিয়া হবে, আমরা লাস্ট সূত্রের নীতি অনুযায়ী পড়ছি, তাহলে এটা কি হবে বলতো তাপহারী বিক্রিয়া। তাপমাত্রা কি করছি বৃদ্ধি করলে, তাপমাত্রা বৃদ্ধি করতেছি, তাহলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা হবে তাপহারী বিক্রিয়া হবে। এখন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি ডেল্টা এইচ এর পরিমাণ কি হয় বলতো পজিটিভ হয়, ডেল্টা এইচ সবসময় কি হয় পজিটিভ হয়, তাপহারীর ক্ষেত্রে ডেল্টা এইচ পজিটিভ হয়ে থাকে। তো আমরা দেখবো ডেল্টা এইচ কোথায় পজিটিভ আছে, এটা 0 কম আছে তাহলে এটা নেগেটিভ, এটা 0 বেশি তাহলে এটা হবে পজিটিভ, তাহলে অ্যান্সার হবে বি। পারবো আমরা? এরপর একটু দেখি 100 মিলিলিটার জলীয় দ্রবণে কোনটির পিএইচ সবচেয়ে বেশি, পিএইচ বেশি করতে হবে। এখন একটা কথা হচ্ছে যে পিএইচ বেশি থাকে কার, যখন ক্ষারীয় জিনিসের ক্ষেত্রে পিএইচ কি হবে বেশি হবে, অম্লের ক্ষেত্রে পিএইচটা কম হবে। এই বেসিক নলেজ আমরা মোটামুটি পারি। তো এখন দেখতে হবে এখানে তোমার অপশনগুলো কি দেওয়া আছে, অপশনে যা দেওয়া আছে সবগুলো আসলে লবণ দেওয়া আছে, সবগুলোর অপশন কি আছে লবণ। এখন লবণ আমরা জানি কিভাবে তৈরি হয়, একটা অম্ল এবং ক্ষারের বিক্রিয়া লবণ তৈরি হয়। তো ম্যাগনেসিয়াম সালফেট এই লবণটা তৈরি করার জন্য আমাদের ক্ষার কি লাগবে বলতো, অবশ্যই ম্যাগনেসিয়াম দ্বারা তৈরি এমন একটা ক্ষার তৈরি হবে। এখানে কোন ক্ষারটা লাগবে বলতো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার লাগবে। এখানে সালফেটটা মানে অ্যাসিডটা কোনটা লাগছে বলতো, সালফেট মানে কি সালফুরিক অ্যাসিড লাগতেছে, সহজ দেখে বুঝতে হবে, এখানে ম্যাগনেসিয়াম আছে সালফেট আছে, তাহলে সালফুরিক অ্যাসিড। এটার ক্ষেত্রে আমাদের কি কি আছে, এটার ক্ষারটা কি হবে বলতো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন আছে তার মানে কি HCl। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে বলতো HCl, আর এটার ক্ষেত্রে কি আছে বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার লাগতেছে। এটাকে যদি ভাঙি, এটাকে আমরা ভাঙলে পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি হবে বলতো H2CO3, এই অম্লটা লাগতেছে। এখন বলছে তোমাকে পিএইচটা বেশি করতে হবে, তো পিএইচ বেশি করার জন্য তোমাকে দুর্বল অম্ল নিতে হবে, দুর্বল অম্ল। এখন তুমি দেখো এখানে কি নিচ্ছ সবল অম্ল নিচ্ছ, তাহলে অবশ্যই এটা কি অম্লীয় লবণ, এটা কি হবে বলতো অম্লীয় লবণ হবে। আচ্ছা,
আচ্ছা, অম্লীয় লবণ না, আসলে এখানে এটা কি দুর্বল, এটা লাগছে সবল অ্যাসিড। ঠিক আছে, সবল অ্যাসিড আর কি এখানে সবল ক্ষার। সবল অ্যাসিড সবল ক্ষারের যখন বিক্রিয়ায় যে লবণটা তৈরি হবে সেই লবণটা হবে নিরপেক্ষ। তাহলে এটা কি লবণ বলতো? এটা নিরপেক্ষ লবণ। এটার পিএইচটা হবে 7। ঠিক আছে, আবার দেখো এখানেও সবল অ্যাসিড সবল ক্ষার দুইটা লাগতেছে, তাহলে এই লবণটাও কি বলতো? নিরপেক্ষ লবণ। এই লবণটাও নিরপেক্ষ লবণ, পিএইচ হবে 7। এখানে দেখো সবল অ্যাসিড, অ্যাসিডটা সবল কিন্তু এটা কি বলতো? দুর্বল ক্ষার, তাহলে এটা কি হবে বলতো? অম্লীয় লবণ। এই লবণটা হবে অম্লীয় লবণ, পিএইচটা কি হবে বলতো? 7-এর কম হবে। এখানে দেখো এটা কি আছে? সবল ক্ষার, এটা কি দুর্বল অ্যাসিড, তাহলে অবশ্যই সবল ক্ষার, তাহলে এটা পিএইচটি হবে, এটা হবে ক্ষারীয় লবণ, এটা হবে ক্ষারীয় লবণ। তাহলে ক্ষারীয় লবণের পিএইচ এর মানটা কি হবে? বেশি হবে। ক্ষারীয় লবণের পিএইচ এর মানটা কি হবে? বেশি হবে, এটা ক্ষারীয় লবণ। বলা যাচ্ছে AlO3 এর কেএসপি কত? কেএসপি এত হলো দ্রাব্যতা কত? আমরা এটাকে বিয়োজিত করি, O3 বিয়োজিত করলে অ্যালুমিনিয়াম 3+ তার সাথে 3O 2- তৈরি হবে। ঠিক আছে, বুঝে গেছি। আচ্ছা, তো এখানে S লাগতেছে, এখানে কি 3S লাগতেছে। তো এখানে ক্ষেত্রে আমরা কেএসপি যখন বের করতে যাব, কেএসপি ইজ ইকুয়াল টু লিখতে হবে S ইন্টু 3S হোল কিউব। এটার ঘাতটা উপরে চলে যাবে, এটা আমরা দ্রাব্যতার গুণফলের ফর্মুলা থেকেই পেয়ে থাকি। তো এটা হবে 27S⁴। তাহলে এখানে 27S⁴ পাচ্ছি, তাহলে দ্রাব্যতা কথা হবে কত? S, কারণ একটাই ছিল, S দিয়ে আমরা করছি, তাহলে এটার অ্যান্সার কথা হবে কত? S হবে, দ্রাব্যতা হবে S। সহজ, কঠিন কিছু না। আচ্ছা, এরপরে দেওয়া আছে যৌগগুলোর অরবিটাল সংকরণ অণুর আকৃতি সম্পর্কিত তথ্যটি সঠিক, কোনটা সঠিক বের করতে হবে। এখন আমরা একটু দেখবো এখানে কি কি যৌগ দেওয়া আছে। এটা দেওয়া আছে মিথেন। মিথেনের যখন তুমি এইচ এর মান মানে কি সংকর নাম্বার বের করবা, 1/2 ইন্টু কেন্দ্রীয় পরমাণু কার্বন সর্বশেষ কয়টা ইলেকট্রন থাকে? 4টা থাকে, 4 + 4, তাহলে এটার অ্যান্সার কত হবে বলতো? 4 হবে। তাহলে এর সংকরণ হবে sp3। ঠিক আছে, sp3 হলে তার সংকর নাম কি হবে বলতো? এর মধ্যে কোনো মুক্তজোড়ী ইলেকট্রন নাই, তাহলে এটা কি হবে বলতো? এটা হবে যে ইয়ে চতুস্থলকীয়। এটা কি হবে বলতো? চতুস্থলকীয়। তাহলে এটা অ্যান্সার প্রশ্নে ভুল দেওয়া আছে। তারপর আছে পানি। পানি যখন থাকে পানিও কি হয়? sp3 হয়, তোমরা বের করে দেখবা sp3 হয়। এর মধ্যে মুক্তজোড়ী ইলেকট্রন থাকে দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন থাকার কারণে এর আকারটা কি হয় বলতো? এর আকারটা চতুস্থলকীয় না হয়ে এটা কি হয়? উল্টা ভি আকৃতি হয়। তার মানে কি চতুস্থলীয় আকার বিকার হইছে না, বিকৃত হইছে না, তাহলে এটা কি বিকৃত চতুস্থলকীয় আকার তৈরি করতেছে, এটা ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো BCl3। একটু দাঁড়াও, সরি। আচ্ছা, এটা কি আছে বলতো? BCl3। BCl3 sp3 হয়, ঠিক আছে। sp3 সরলরেখা হয় না, এর আকারটা কি হয়? ত্রিভুজ আকার, এটা হয় ত্রিভুজ আকার। NH3 sp3 ঠিক আছে, কিন্তু এটা কি হয় বলতো? অ্যামোনিয়া দুইজন মুক্ত ইলেকট্রন থাকার কারণে, ঠিক আছে, এটা হয় পিরামিডীয় আকার হয়, তাহলে এটাও হবে না। অ্যান্সার হচ্ছে যে বি। ওকে, সহজ প্রশ্ন এগুলো। এরপর একটু দেখি এখানে কি বলা আছে। কোন অম্লক্ষার উপর বাফার দ্রবণ নয় বলছে, বাফার দ্রবণ না বের করতে বলছে। দেখো বাফার দ্রবণ হতে গেলে একটা অম্লীয় বাফার হয়, ক্ষারীয় বাফার হয়, খুঁজে বের করে দেখো। এটা একটা কি আছে বলতো? দুর্বল অম্ল দেওয়া আছে, তার সাথে একটা কি অনুবন্ধী অ্যাসিড ক্ষার দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই কি বাফার দ্রবণ। ঠিক আছে, এটাও দেখো কি আছে বলতো? Na সোডিয়াম হাইড্রোজেন ফসফেট। আচ্ছা, দেখো এটার কি আছে বলতো? এটা একটা কি বলতো? দুর্বল অ্যাসিড দেওয়া আছে, তা এটার সাথে এটা একটা অনুবন্ধী ক্ষারও দেওয়া আছে, এটাও হবে অনুবন্ধী। ঠিক আছে, এটাও কি হবে বলতো? বাফার হবে। এটার দেখো, এটার যদি আমরা লিখতে চাই তাহলে কি হবে? NaCO- হবে। ঠিক আছে, অনুবন্ধী অ্যাসিডটা কি হবে বলতো? এরকম একটা কিছু হবে, কিন্তু এটা দেওয়া নাই, তাহলে এটা কি হবে বলতো? ভুল হবে। বাকিগুলো দেখে নিবা, কোনটার সাথে মিল আছে এরকম বের করবা। কোনটা হবে? একটা সব দুর্বল অম্ল হবে, তার সাথে অনুবন্ধী ক্ষার হবে, অথবা দুর্বল ক্ষার তার সাথে একটা অনুবন্ধী অম্ল আছে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। নিচের কোন যৌগে বন্ধন কোণের মান সবচেয়ে বেশি? বন্ধন কোণের মান দেখো, এটা হচ্ছে যে মিথেন। মিথেন হয় sp3 এর বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি। পানির মধ্যেও কি sp3 হয়, কিন্তু এটার মধ্যে একটা মুক্তজোড়ী ইলেকট্রন থাকে, তাই এর আকারটা এর ফিগারটা কি হবে বলতো? 104.5 ডিগ্রি হয়ে থাকে, কমে যাবে। আচ্ছা, এটা অ্যামোনিয়া, এটা হয় sp3, কিন্তু এর বন্ধন কোণ কত হয়ে যাবে বলতো? 107 ডিগ্রি হবে, কারণ তার মধ্যে একটা মাত্র মুক্তজোড়ী ইলেকট্রন থাকে।
আচ্ছা BCl3 এর সংকরণ হয় sp2, এর বন্ধন কোণ হবে 120 ডিগ্রি, তাহলে এটাই সবচেয়ে বেশি, 120 ডিগ্রি সবচেয়ে বেশি। এরপর আমরা দেখি Fe2+ আয়নের ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত বের করতে হবে। প্রথমে আমরা Fe26 বের করব, আর্গন 18, এরপর 4s2, তারপর কি হবে 3d6। আচ্ছা আমাদের কি করতে হবে, Fe2+ বের করতে হবে, তাহলে আর্গন 4s0 3d6 হবে। ইলেকট্রন বিন্যাস করি, 5টা ঘর। আচ্ছা প্রথমে কি বেজোড় করে যাবে, প্রথমে বেজোড় করে যায়, এরপর কি হয় জোড় করে যাবে, তাহলে কয়টা আছে, 4টা। 4টা কি আছে বলতো, বেজোড় ইলেকট্রন আছে, তাহলে বেজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা আছে, 4টা। বেজোড় ইলেকট্রন আছে 4টা। এরপর দেখি কি বলা আছে, এরপর বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, এর ঘনমাত্রা মোল পার লিটারে কত তোমার বের করতে হবে। দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, তার মানে কি কেএসপি। আগে আমরা সিলভার ক্লোরাইডকে বিয়োজিত করি, বিয়োজিত করলে সিলভার প্লাস ক্লোরিন মাইনাস তৈরি হবে, তাহলে এখানে এস, এটাও এস, তাহলে কেএসপি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এস স্কোয়ার, এস ইন্টু এস, এস স্কোয়ার হবে। আচ্ছা দ্রাব্যতার গুণফল দেওয়া আছে কত, তাহলে আমরা এস লিখতে পারি, এস ইজ ইকুয়াল টু রুট ওভার কেএসপি। কেএসপির মান কত আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 10, 10 টু দি পাওয়ার মাইনাস 10 দেওয়া আছে। এটাকে লেখা যায় এইভাবে 10 টু দি পাওয়ার মাইনাস 10 রুট ওভার হাফ, ঠিক আছে, হাফ লেখা যায়। তো এটাকে আমরা সুন্দর করে এইভাবে লিখতে পারি না, 10 ইনভার্স মাইনাস 5 ইন্টু 2, এটার উপর আবার হাফ আছে, তাহলে 2 আর হাফ কাটা যায়, তাহলে এটার অ্যান্সার কত হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 5 হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোল পার লিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোল পার লিটার। এগুলো করতে কিন্তু ক্যালকুলেটর লাগে না, হাতে হাতেই করা যায়। নিচের কোনগুলো অবস্থান্তর মৌল না, অবস্থান্তর মৌল না বের করতে হবে। দেখো এখানে একটা ভুল আছে, স্ক্যান্ডিয়াম দেওয়া আছে, এটা কিন্তু অবস্থান্তর মৌল না, ডি ব্লক হওয়া সত্ত্বেও, ঠিক আছে, অবস্থান্তর মৌল না। কিন্তু এখানে আরেকটা অপশন দেওয়া আছে, যেগুলো আছে যে আসলে অবস্থান্তর মানে ডি ব্লক মৌলই না। এটা অপশনটা যদি এভাবে দিত, নিচের কোনটি ডি ব্লক মৌল না, তাহলে প্রশ্নটা সুন্দর হইতো, মানে প্রশ্নটা তাহলে ভুল হইতো না। কারণ এখানে দেখো নরমাল, পথে, আসো, সবে, বিচার, শুরু, এই যে বিসমাত, এটা কত নম্বর গ্রুপে আছে, 15 নম্বর গ্রুপে আছে, ঠিক আছে। তারপর এস, কলেজ, সাইডে, গেলে, সিঙ্গারা পাবে, তাহলে এটা কত নম্বর আছে বলতো, এটা 14 নম্বর গ্রুপে আছে। আর এটা কত আছে বলতো, বাংলাদেশ, আওয়ামী লীগ, গেল, ইন্ডিয়া, তো এটা 13 নম্বর গ্রুপে আছে। এটা কত নম্বর গ্রুপে আছে, 13 নম্বর গ্রুপে আছে, তাহলে এগুলা ডি ব্লক মৌল না। আবার ক্যাডমিয়াম দেওয়া আছে, এটা প্রশ্নটাই ভুল আছে, ক্যাডমিয়াম দেওয়াটাই ঠিক হয় নাই, বুঝতে পারছি। আচ্ছা বাদ দিই এটা। এরপর বলা আছে নির্দিষ্ট তাপমাত্রায় নিচের কোন সাম্য বিক্রিয়ায় চাপের প্রভাব নেই। আচ্ছা তাহলে আর সাথে নীতির মধ্যে চাপের প্রভাব নেই এমন একটা জিনিস বের করতে হবে। চাপের প্রভাব নেই দুইটা কন্ডিশন হয়, কয়টা কন্ডিশন হয়, দুইটা কন্ডিশন। একটা হচ্ছে যে যদি এটা কি হয়, সবগুলা কি হতে হবে, গ্যাস হতে হবে। যদি গ্যাস ছাড়াও কি সবগুলা সলিড হয়, তাহলে সেখানে চাপের কোনো প্রভাব থাকবে না। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। যদি এটা যদি 0 হয়ে থাকে, ডেল্টা এন যদি 0 হয়ে থাকে, তাহলে তার মধ্যে চাপের কোনো প্রভাব থাকবে না। এখন আমরা দেখি এখানে কি আছে। এখানে দেখো এই যে বিক্রিয়াটা লিখছে এখানে সালফার, তাহলে সলিড জিনিস তো পাদ, এইটার সাথে এটার সম্পর্ক, তাই না, এখানেও 3 এখানেও 3, তাহলে তুমি তো এটাই দেখাবা যে এখানে মোল সংখ্যা তাহলে পার্থক্য তো, এখানে বিক্রিয়কে 3 আছে, উৎপাদে 3 আছে, তাহলে এটাই হবে। কিন্তু এই যে বিক্রিয়াটা আছে না, বিক্রিয়াটা সব ভুল দেওয়া। বিক্রিয়া যদি সমতা বিধান করো তাহলে কিন্তু এরকম হবে না, এটা হবে 2PS প্লাস 3O2 বিক্রিয়া করলে 2PO প্লাস 2SO2। দেখো এখানে অক্সিজেন কয়টা ছিল, 3 দুগুণে 6, আর এখানে কয়টা আছে, 3 দুগুণে 6 আর 2 কত, 8 হয়ে যায়, তাহলে হবে। এটা তো সমতা করা নাই, সঠিক দেওয়া নাই, তাহলে এটা তো ভুল বিক্রিয়া দেওয়া আছে, তাহলে এটা ভুল হবে। এখানে দেখো তাহলে এখানে যদি গ্যাস হয়, এটাও গ্যাস এটাও গ্যাস, তাহলে 3 এবং এখানে কত আছে, 2 আছে, তাহলে অবশ্যই এখানে কি চাপের প্রভাব আছে, ঠিক আছে। অবশ্যই অপশনগুলো ভালো করে দেখতে হবে কি দেওয়া আছে। এখানে দেখো বিক্রিয়কে 1 মোল, উৎপাদে কয় মোল, 1 2, উৎপাদে 2 মোল, তাহলে এখানে চাপের প্রভাব আছে। এখানে আছে 2 মোল, এখানে বিক্রিয়ক উৎপাদ আছে কত, 2 মোল, তাহলে এখানে চাপের কোনো প্রভাব নাই, চাপের প্রভাব নাই। এখানে কয় মোল আছে, 4 মোল, এখানে আছে 2 মোল, তাহলে এখানে কি চাপের প্রভাব আছে, বুঝতে কি পারছি। আচ্ছা
চাপের প্রভাব ক্ষেত্রে অবশ্যই গ্যাস থাকতে হবে এবং তাদের মধ্যে মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে, বিক্রিয়া এবং উৎপাদের মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। নিচের কোন নিয়ামক দ্বারা বিক্রিয়ার ক্রম নির্ধারিত হয়? আচ্ছা, এটা একদম মুখস্থ করে ফেলবা। আমাদের হচ্ছে বিক্রিয়ার কৌশল এবং বিক্রিয়কের ঘনমাত্রা, ঠিক আছে, বিক্রিয়কের ঘনমাত্রা এবং কৌশলের দ্বারা আমরা বিক্রিয়ার ক্রম নির্ধারিত হয়। এটা বোঝানোর কিছু নেই, মুখস্থ। আচ্ছা, এরপর দেখি sp3d2 সংকর বিশিষ্ট যৌগ কোনটি? এখন sp3d2 এর সংকর নাম্বার কত একটু বের করে আমরা আগে দেখি। এখানে কত আছে? s একটা আছে, p আছে 3টা, তাহলে 1 আর 3 কত হবে? 4 প্লাস দেখো d আছে 2টা, তাহলে কত হবে? 2, তাহলে কত হবে? সংকর নাম্বার হচ্ছে 6। তাহলে এমন যৌগ খুঁজে বের করতে হবে যার সংকর নাম্বার 6 আছে। দেখো জেননের এটার ক্ষেত্রে আমরা যদি বের করতে চাই h এর মান, h হচ্ছে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু কি জেনন মানে 8 আছে, তো সবসময় কত কয়টা ইলেকট্রন থাকে? 8টা থাকে। 8 প্লাস একযোজী পরমাণু কয়টা আছে? 4টা আছে, তাহলে 8 যোগ কত হবে? 12, 12 কে 2 গেলে 6, তাহলে সংকর নাম্বার 6 এটা হবে, ঠিক আছে। এরপরটা দেখি আমরা, এটার h এর মান কত হবে? হাফ। সালফার কত দেওয়া আছে? কলেজ সাইটিক্যাল সিঙ্গারা পাবে, তাহলে এটা কত হবে? 6, সবশেষ কত? 6টা আছে। আর ফ্লোরিন কয়টা আছে? 6টা আছে, তাহলে এরও অ্যান্সার কত হবে? 6 হয়। আবার দেখো আয়োডিন, h বের করতে গেলে হাফ, এটা কি আয়োডিন কেন্দ্রীয় পরমাণু আয়োডিন আছে, আয়োডিনের সবশেষ কত কয়টা ইলেকট্রন থাকে? 7টা থাকে। 7, একযোজী পরমাণু কয়টা আছে? 5টা আছে, তাহলে 7 যোগ 5 কত হবে? 6, তাহলে অ্যান্সার কি হবে? সবগুলাই sp3d2, sp3d2 হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যেহেতু সবগুলো সংকর নাম্বার কত আছে? 6 আছে, তাহলে এদের ফিগারটা কি হবে? অষ্টতলকীয়। এদের ফিগারটা হয় সবগুলা অষ্টতলকীয়। sp3d2 এর ফিগার হচ্ছে অষ্টতলকীয়। আচ্ছা, এটা দেখাই দিচ্ছি, পিএইচ এর আগে দেখানো হয়ে গেছে, এখন আর দেখাবো না। এরপরটা যাই, বলা আছে পরমাণুর অরবিটালে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? সঠিক জিনিসটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো 2d এর পূর্বে 2p তে ইলেকট্রন প্রবেশ করে না, 2d এর 2d তো আসলে নাই, এটা তো হবেই না, ঠিক আছে। এরপর অপশন দেখি, ডি সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, ডি এর মধ্যে 5টা করে আছে, 5টার মধ্যে 2টা 2টা, তাহলে কয়টা হবে? সর্বোচ্চ 10টা ইলেকট্রন সে ঢুকতে পারবে, এটা ঠিক আছে। এরপর দেখি একটি অরবিটালে প্রবেশকৃত 2টি ইলেকট্রনের স্পিন একইমুখী না, বিপরীতমুখী থাকে। কি থাকে? বিপরীতমুখী থাকে। তারপর sp3 এর মধ্যে 5s কম শক্তি সম্পন্ন না, এটা 5 এর মান হবে 5, এটা কত হবে বলতো? এটা হবে 4, তাহলে কম শক্তি সম্পন্ন হবে 3p, n+l ফর্মুলা বসাইছি। এরপরে দেখি একটু আমরা এখানে কি বলা আছে, কমলা লেবুর পিএইচ দেওয়া আছে 2.3 হলে উক্ত রসের H+ আয়নের ঘনমাত্রা এবং পিওএইচ এর মান বের করতে হবে। আমরা তাহলে প্রথমে আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পিএইচ কত দেওয়া আছে বলো তো? এখানে 2.3 মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আচ্ছা, এটাকে ভাবি, দেখো মাইনাসটা কীভাবে লিখতে পারি তাহলে? লগ H+ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মাইনাস 2.3 লেখা যায়, এটাকে এই পাশে নিয়ে গেছি। আবার এটাকে আমরা লিখতে পারি H+ আয়নের ঘনমাত্রা, তাহলে এন্টি লগ চলে যাবে, এন্টি লগ মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2.3, 10 টু দি পাওয়ার মাইনাস 2.3। তাহলে এটা আমরা কি পিএইচ বের করছি, এখন আমাদের কি না H আয়নের ঘনমাত্রা বের করছি, এখন আমাদের পিওএইচ বের করতে হবে। পিওএইচ বের করতে হবে, দেখো এখানে পিএইচ কত দেওয়া ছিল? 2.3, তাহলে 14 থেকে 2.3 মাইনাস করবা, 14 মাইনাস 2.3, তাহলে এটা কত হবে? 0.73, 11, তাহলে এটার পিওএইচ মান হবে 11.7। তাহলে অপশন বের করি, 10 ইন্টু মাইনাস 2.3 আর কত হবে? 11.7। বুঝতে পারছি কীভাবে করছি? একটু ভালো করে দেখতে হবে, এগুলো ক্যালকুলেটর ছাড়াই করা যাচ্ছে। আচ্ছা, যদি এ বি 2C বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, বলে দেওয়া আছে বিক্রিয়াটি কি তাপ উৎপাদী হয়, তবে উৎপাদ বৃদ্ধি পাবে কখন? আচ্ছা দেখো, এটা কি বলছে? একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে অবশ্যই কি তাপমাত্রার প্রভাব আছে, ঠিক আছে। তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে যে এর বিক্রিয়াটা কি হবে? পশ্চাৎমুখী হবে, বিক্রিয়াটা হবে পশ্চাৎমুখী। আবার যদি তাপমাত্রা কমাই তাহলে বিক্রিয়াটা হবে সম্মুখমুখী। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হবে সম্মুখমুখী, এটা তো বুঝলাম। তাহলে আমাদের কি হবে? উৎপাদ বাড়াতে হবে, উৎপাদ কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। তার মানে কি তাপমাত্রাটাকে কমাইতে হবে, তাপমাত্রা কমালেই উৎপাদ তৈরি হবে, তাহলে কি হবে? তাপমাত্রা কমাতে হবে। আচ্ছা, এরপরে যাই প্রশ্নে। হ্যাঁ, 25 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির পর্যায় সারণীর অবস্থান বের করতে বলছে। তো আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলি, 25 থাকলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে?
মনে করেন আর্গন কত থাকে 18, তারপর কি হবে 4s2 3d5, ঠিক আছে 20 আর 5। তাহলে এখন বলো এর পর্যায় সংখ্যা কত আছে 4, তাহলে এর পর্যায় হবে কি বলতো 4, আর গ্রুপ কত হবে। এখন এটা কি ডি ব্লকে চলে আসছে না, যখন ডি ব্লকে চলে আসে তখন তার আমরা গ্রুপ বের করার জন্য এস এবং ডি এর মধ্যে যে ইলেকট্রন আছে সেটা আমরা যোগ করে দিই। তাহলে 5 + 2 কত হবে বলতো, গ্রুপ সংখ্যা 7, গ্রুপ সংখ্যা হবে 7। তাহলে খুঁজে বের করি পর্যায় 4 গ্রুপ 7, পর্যায় 4 গ্রুপ 7। এখন বলা আছে আইসোবারের ক্ষেত্রে নিম্নের কোনটি সত্য। আইসোবার মানে কি, ভর সংখ্যা সমান থাকবে, ভর সংখ্যা সমান অন্য কিছু ভিন্ন থাকবে। আছে ভর সংখ্যা পারমাণবিক সমান হবে না, ভর সংখ্যা একই ঠিক আছে কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, এটা হবে ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, এটাকে আমরা আইসোবার বলি। আচ্ছা এখন আমরা গুণগত রসায়নের মধ্যে চলে যাই। ওইটার মধ্যে বলা আছে নিচের বিকিরণের মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তো আমরা অনেকগুলো তরঙ্গ রশ্মি পড়ছি, যেমন হচ্ছে মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি। এই সিরিয়ালটা একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারো চাইলে, যেমন মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মন রাঙায়। তো মাদে মনে রাখবো মহাজাগতিক, গদে গামা, রদে রঞ্জক, মাগুরার রঞ্জন রশ্মি। অতি সুন্দর হচ্ছে আল্ট্রাভায়োলেট, অতি বেগুনি রশ্মি আর কি, অতি সুন্দর আল্ট্রাভায়োলেট দৃশ্যমান। অবচেতন মানে হচ্ছে অবলোহিত রশ্মি, মন হচ্ছে মাইক্রোওয়েভ, রাঙাইদে রেডিও ওয়েভ, রেডিও টেলিভিশনে যেটা আছে আর কি। মনে রাখবা এখানে ক্ষেত্রে তুমি বাম থেকে যত ডানের দিকে যাবা, বাম থেকে ডানের দিকে দুইটা জিনিস বৃদ্ধি পাবে। কয়টা জিনিস? দুইটা জিনিস, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে আর কি বেগ বৃদ্ধি পাবে। তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। এছাড়া বাকি যত জিনিস আছে সবগুলো পারবে কোন দিকে বলতো, এদিকে। মানে হচ্ছে যে প্রতিসরণ, বিকিরণ যা কিছু আছে সেগুলো হচ্ছে যে এদিক দিয়ে হবে। তাহলে এখন আমরা কি বলছে বলতো, তরঙ্গ দৈর্ঘ্য বাড়াইতে বলছে, তাহলে এই পাশে সবচেয়ে বেশি থাকতে হবে। এই পাশে কোনটা আছে বলতো, এখানে অপশনগুলো কী কী আছে দেখি। এই যে এক্স রে দেওয়া আছে, গামা দেওয়া আছে, তারপর কি আলট্রাভায়োলেট রে দেওয়া আছে, আর এটা কি আইআর দেওয়া আছে। তাহলে এই পাশে কোনটা আছে, আইআর আছে, অ্যান্সার হবে ডি। আচ্ছা তো সিরিয়ালটা অবশ্যই মনে রাখতে হবে। শুধু দুইটা জিনিস বাড়ে, একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ওই দিক দিয়ে বাড়বে এবং বেগ বাড়বে। এছাড়া বাকি যত আছে শক্তি বলো, প্রতিসরণ, বিকিরণ সবগুলো আছে যে ওই পাশ দিয়ে বাড়বে। আচ্ছা বলা আছে এই দ্রাব্যতা দেওয়া আছে, সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতার গুণফল কত। সহজ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 3 আছে, এটা করলে আমরা অ্যালুমিনিয়াম 3+ পাই আর পাই 3OH, ঠিক আছে। আচ্ছা তো এখানে কি হবে 3s, এটা হবে s, তাহলে KSP যদি আমরা বের করতে চাই তাহলে s × 3s হোল কিউব, এটা ঘাত চলে যাবে, তাহলে এটা কত হবে 27s⁴, 27s⁴, ঠিক আছে, দ্রাব্যতার গুণফল। এরপর একটু আমরা দেখি কি বলা আছে, পটাশিয়ামের 19তম ইলেকট্রন কোন উপশক্তি স্তরে থাকে এবং কোন নীতির ভিত্তিতে এই উপশক্তি স্তরে যাবে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করবো ডাইরেক্ট। পটাশিয়াম 19, 1s2 2s2 2p6 10, 3s2 10, 3p6 18, তাহলে কি হবে 4s1। তাহলে কোনটার মধ্যে ঢুকতেছে, 4s এর মধ্যে ঢুকতেছে, 4s এ ঢুকতেছে। আর কি এটা কি আমরা জানি আহ্বায়ক নীতি অনুযায়ী প্রথমে নিম্ন শক্তি স্তর তারপর উচ্চ শক্তি স্তরে গমন করে, তাহলে এটাকে 4s এবং আহ্বায়ক নীতি। এরপরে আমরা দেখি পরের প্রশ্নে কি বলা আছে। এখানে বলা আছে PCl5 একটা বিক্রিয়া দেওয়া আছে, PCl3 এবং ক্লোরিন। এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার এখানে KPKCl-RT আচ্ছা হলে এই যে পটাশিয়াম আয়োডিন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়। এর ক্ষেত্রে আমাদের কোনটা সঠিক হবে। দেখো এখানে বিক্রিয়কের মোল সংখ্যা কত দেওয়া আছে 2, উৎপাদে কত দেওয়া আছে 2 দেওয়া আছে, 2 আর 2। তাহলে এখান থেকে আমরা যখন KP বের করব, KP = KC⁻⁴ ডেল্টা n 2 - 2 কত হবে 0 হবে। তাহলে আমরা লিখতে পারি না KP = KC, তাহলে এর অ্যান্সার হবে KP = KC হবে। এর অ্যান্সারটা হবে KP = KC হবে। আচ্ছা বাদ দাও, তাহলে এটা হবে KP = KC হবে। এরপরটা আমরা যাই। আচ্ছা এরপর একটু দেখুন নিচের কোন বিক্রিয়ায় নিম্নচাপে উৎপাদ বেশি। আচ্ছা একটু আচ্ছা
তো নিচের কোন বিক্রিয়ায় নিম্নচাপে উৎপাদ বেশি হবে? তো আমরা জানি চাপের ক্ষেত্রে নিম্নচাপে উৎপাদ বেশি হবে। আগে দেখি আমরা এখানে দেখো, এখানে কয় মোল আছে বিক্রিয়ক? দুই আছে। উৎপাদ কয় আছে? 2 আছে। তাহলে এখানে চাপের কোনো প্রভাব নাই। এখানে চাপ কত আছে বলতো? এখানে বিক্রিয়ক আছে 1 মোল, উৎপাদ আছে 1 এবং 1 কত? 2। তার মানে আমরা যদি চাপ বাড়াই তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? পেছনের দিকে যাবে। এখন তুমি যদি চাপটা কমাও, চাপটা কমালে এটা কি হবে? সামনের দিকে যাবে। চাপ যদি আমরা কমাই সামনের দিকে, চাপ বাড়ালে পেছনের দিকে। আমাকে কি বলছে? নিম্নচাপে উৎপাদ বেশি হবে, তাহলে তো বিক্রিয়াটা সামনের দিকে যাবে, নিম্নচাপে বাড়তেছে, তাহলে অ্যান্সার হবে এটা। বুঝে দিকে পারছি? আচ্ছা, এরপরে দেখি কি দেওয়া আছে। বিক্রিয়ার হারের একক কোনটি? বিক্রিয়ার হারের একক আমরা জানি মোল পার, ঠিক আছে, মোলার পার সেকেন্ড আর কি, মোলার পার সেকেন্ড। মোলার মানে কি আমরা লিখতে পারি মোল পার লিটার, মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, এটা মোল পার লিটার পার সেকেন্ড। বিক্রিয়কের ঘনমাত্রা বাই সময়, ঘনমাত্রা বাই সময় দ্বারা ভাগ করব আমরা। আচ্ছা, কোন দ্রবণের পিএইচ দেওয়া আছে 2, পিএইচ কি আছে? 3 তে উন্নতি করলা, তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা কি হবে? দেখো, পিএইচ এবং মনে রাখবা হাইড্রোজেনের ঘনমাত্রা ব্যস্তানুপাতিক। পিএইচ কি করতেছো? বাড়াচ্ছ, তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা কি হবে? কমবে। মনে থাকবে, পিএইচ কি করতেছো? বাড়াচ্ছ। 2 থেকে 3 করতেছো 10, ঠিক আছে, 2 থেকে 3 করতেছো, তাহলে এটা কতটুকু পারবে? 10 টু দি পাওয়ার -1। মানে কি তোমার এটাকে আমরা লিখতে পারি 1/10, মানে কি 10 গুণ হ্রাস পাবে, 10 গুণ হ্রাস পাবে, 10 গুণ হ্রাস পাবে, 10 গুণ হ্রাস পাবে। যেহেতু এটা কি করতেছি আমরা? পিএইচ বাড়াচ্ছি, তাহলে ঘনমাত্রা কি হবে? কমবে, ঘনমাত্রা কমবে। কত গুণ কমবে? 10 গুণ কমবে। আচ্ছা, কোনটি সঠিক নয়? সঠিক নয় বের করতে বলছে। সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম। দেখো, আমরা সমযোজীর মধ্যে মানে আয়নিক যৌগের ক্ষেত্রে আমরা জানি কি বলতো? এদের মধ্যে শক্তিশালী আকর্ষণ বন্ধন থাকে, তাই এদের কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক মান বেশি থাকে। কিন্তু সমযোজীর মধ্যে ভ্যান ডের ওয়ালস থাকে, তার মানে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হবে। সমযোজী যৌগ সমানতা ধর্ম দেখায়। হ্যাঁ, আমরা জৈব যৌগের মধ্যে কিন্তু পড়ছিলাম, তাই না? জৈব যৌগের মধ্যে পড়ছি, ওইগুলো কি সমযোজী যৌগ হয় এবং এর মধ্যে কি হয়? সমানতা দেখায়। তারপর আয়নিক যৌগগুলা পোলার দ্রাবকে অদ্রবণীয়, তা কি ঠিক? না, আমরা জানি আয়নিকগুলা পোলারে কি হয়? দ্রবণীয় হয়। মানে কি পোলার একটা উদাহরণ কি? পানি। আয়নিকগুলা পানিতে দ্রবণীয় হয়, তাহলে এইটা সঠিক না, বাকি সবগুলো সঠিক। সকল আয়নিক যৌগ কঠিন অবস্থায় স্ফটিক আকার থাকে, সবগুলো থাকে না, ঠিক আছে? কোনটা সঠিক? এটাও স্ফটিক থাকে, হ্যাঁ, আয়নিক যৌগগুলা স্ফটিক থাকে, এটাও সঠিক। তাহলে সি হচ্ছে যে অ্যান্সার। একটু বাইরে থেকে আওয়াজ হচ্ছে, সমস্যা নেই, আমরা শেষ করে দিব, প্রায় শেষ পর্যায়ে। নিচের কোন বিক্রিয়ার ক্ষেত্রে কেসিকেপিয়ার মান সমান হবে? তার মানে কি দেখবো এখানে মোল সংখ্যাগুলা সমান আছে কিনা। এখন দেখো, এখানে মোল কত আছে? 1 মোল, এখানে আছে 2, তাহলে মোল সংখ্যা সমান না, তাহলে এটার মধ্যে চাপের প্রভাব আছে। এখানে আছে 4, এখানে আছে 2, তাহলে এটা কি চাপের প্রভাব আছে। এরপর দেখি এখানে কত আছে? 2 বিক্রিয়ক, উৎপাদ আছে 2, তার মানে কি চাপের প্রভাব নাই, তাহলে অ্যান্সার কত হবে? সি। বাকিটা তো হবেই না। তো এর মাধ্যমে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়নের প্রথম পত্র মোটামুটি শেষ হয়েছে। আমি বিশ্বাস করি এটা যদি তুমি এক নজর দেখো, এর আশেপাশে একটু নলেজগুলো নাও, এখান থেকে তোমার কমন পড়বে। তো ভালো করে প্রিপারেশন নাও, তোমাদের সবার জন্য থাকবে। উইশ ইউ অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।